আমরা রেকর্ডিং অন করেছি। তো আপনাদের তো অলরেডি থিওরি, এখানে আমাকে একটু বলবেন আপনাদের মধ্যে থিওরি আর ল্যাব একসাথে নেন নাই? মানে হচ্ছে গত সেমিস্টারে তো থিওরি করেছেন অনেকেই, হয়তো বা গত সেমিস্টারে ল্যাব অফার করেন নাই, এই সেমিস্টারে আপনারা ল্যাব করতেছেন, এরকম কিছু আছে। আবার অনেকে আছে থিওরি অনেক আগেই করে ফেলেছিলেন, ল্যাবটা করছেন এবার। আবার অনেকে আছেন যে থিওরি এখন পর্যন্ত করেনি নাই, শুধু ল্যাব করেছেন। এরকম কেউ কি আছেন যে থিওরি এখন পর্যন্ত স্যার করেনি নাই, বাট থিওরিটা অনেক আগে করেছিলাম স্যার, ল্যাবটা এখন করছি স্যার। ল্যাবটা আগে করেন নাই কেন ইশতিয়াক? স্যার আমার কিছু কোডিং প্রবলেম ছিল স্যার, তো আমি চাচ্ছিলাম যে স্যার আমার বেসিক গুলো ভালো মতো ক্লিয়ার করে স্যার আমি ল্যাবটা করবো স্যার, যের জন্য একটু লেট হয়ে গেছিল স্যার আমার। ও আচ্ছা, তাহলে থিওরির জন্য কি আসলে কোডিং এ ভালো না হইলেও হয়, ব্যাপারটা কি এরকম? না না স্যার, ব্যাপারটা ওরকম না স্যার, এক্স্যাক্টলি স্যার ল্যাবে তো স্যার আমাদের ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করতে হয়, এখানে ফাঁকিবাজির কোনো অপশন নাই স্যার, কারণ আমি এখানে যদি ভালো মতো না শিখি এটা আমার লস স্যার। কারণ আর থিওরিতে তো স্যার আমি সুডো কোড লিখে বা একটু কনসেপ্ট বুঝলেই স্যার পারতেছি, বাট ল্যাবে তো স্যার সেরকম কোনো অপশন নাই। দ্যাটস ওয়াই স্যার আমার অবজেক্ট ওরিয়েন্টেডটা আমি ক্লিয়ার করেছি স্যার, তারপরে স্যার আমি চিন্তা করেছি আমার ডেটাটা নিলে ভালো হবে। এর জন্য স্যার আমি জাভাটা ভালো মতো ক্লিয়ার করে স্যার ডেটা ল্যাবটা নিয়েছি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ফাইন। তো এই এই সেমিস্টারে ডেটা স্ট্রাকচার আর ল্যাব একসঙ্গে করতেন, এরকম কয়জন আছেন? স্যার থিওরি আর ল্যাব এবার একসাথে করতেছি। ফাইন স্যার ফাইন আমিও একসাথে করছি। ফাইন 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 আচ্ছা, তাহলে আমাদের কিছু সংখ্যক আছে থিওরি ল্যাব একসঙ্গে করছেন, আবার কেউ আছে থিওরি আগের সেমিস্টারে করেছেন, আবার কেউ আছে থিওরি অনেক আগে করেছেন। ফাইন, ঠিক আছে। তো আপনাদের ওই থিওরিতে তো মনে হয় যারা এই সেমিস্টারে করছেন আপনাদের মনে হয় একটা বা দুইটা ক্লাস মনে হয়ে গেছে। জি স্যার, টাইম কমপ্লেক্সিটি পড়াচ্ছে। স্যার হয়ে গেছে স্যার। টাইম কমপ্লেক্সিটি পড়াচ্ছে, ওকে ফাইন, ঠিক আছে। তো আমরা আসলে এই কোর্সে আসলে ওই থিওরিতে যেগুলো পড়ানো হয় আমরা ল্যাবে সেগুলোই আসলে ইমপ্লিমেন্ট করব। তো মানে যেহেতু এখন থিওরির সাথে ল্যাব অনেকেরই একসাথে নাই, বা যাদের আছে আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে যাদের আছে, যেমন আপনাদের থিওরিতে হয়তো বা আপনাদের উইকলি দুইটা ক্লাস হয়, বাট ল্যাবে তো একটা ক্লাস হয়। তো হয়তোবা ওইটা সিঙ্ক হবে না। আবার অনেকে থিওরি হয়তোবা এক সেমিস্টার আগে করেছেন বা অনেক আগে করেছেন, তাদের হয়তোবা আপনাদের থিওরিটিক্যাল জিনিসগুলো আপনাদের মনে নাও থাকতে পারে। তো আমি ল্যাবে যেই টপিকসটা পড়াবো সেটা একদম স্পেসিফিকই পড়াবো, আশা করি আপনাদের সমস্যা হবে না। যাদের হচ্ছে মনে নাই তাদের এটা 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 আশা করি হচ্ছে রিভাইজ হয়ে যাবে, কারণ আমি থিওরিটিক্যাল কিছু হচ্ছে কভার করবো। হ্যাঁ, আচ্ছা। তো আপনাদের আপনারা হচ্ছে ইএলএমএস এর মধ্যে নিশ্চয়ই এনরোল আছেন সবাই। তো আমরা ইএলএমএস এর মধ্যে বেসিক্যালি আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে, আপনাদের জন্য ক্লাস টেস্ট গুলো থাকবে, তারপরে হচ্ছে মিড টার্ম ফাইনাল, আমরা সবকিছু ইএলএমএস এর মাধ্যমে নিব। আর ক্লাসটা হবে হচ্ছে গুগল মিটে। তো তো হচ্ছে গুগল মিটে ক্লাসটা যখন আমরা নিব, ক্লাসটা রেকর্ড করা থাকবে, আপনারা পরবর্তীতে আপনারা ক্লাসটা দেখে নিতে পারবেন। অনেকে হয়তো বা ক্লাস করার সময় হয়তো বা ইন্টারনেট কানেকশন চলে যেতে পারে, বা কোনো কারণে আপনার হচ্ছে ড্রপ হতে পারে লাইন, সেই কারণে পরে আপনারা ক্লাস লেকচারটা দেখে নিতে পারবেন। আচ্ছা, তো এবার আসি যে আসলে আমরা এই কোর্সের কোর্স আউটলাইনটা দেখি। এই কোর্স আউটলাইনটা দেখে আমরা দেখবো যে এই সেমিস্টারে আমরা আসলে কি কি পড়বো। আর অবশ্যই আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করার আগে আপনারা তো অনেকে থিওরি করে এসেছেন, প্লাস আপনারা অনেকেই হয়তো বা ডাটা স্ট্রাকচার এবার সেকেন্ড টাইম নিচ্ছেন, এরকম অনেকেই আছে হয়তো বা আগের বার ভালো করতে পারেন নাই, বা অনেকে রিটেক নিয়েছেন বা রিপিট করেছেন। কিছু ডাটা স্ট্রাকচার নাম বলেন তো। এনিওয়ান? স্যার অ্যারে স্যার। অ্যারে, ফাইন ফাইন। আমাদের সাফায়েত ইসলাম একটা ডাটা স্ট্রাকচার নাম বলেছে অ্যারে। অ্যারে একটা ডাটা স্ট্রাকচার, ফাইন। আর কেউ? স্ট্যাক কিউ। ফাইন, স্ট্যাক কিউ। আর কেউ? লিংকড লিস্ট। ফাইন, লিংকড লিস্ট একটা ডাটা স্ট্রাকচার, হ্যাঁ ফাইন। আর কেউ? পয়েন্টার।
আচ্ছা, আর কেউ? বাবল শর্ট স্যার, বাবল সর্ট কি কোন ডেটা স্ট্রাকচার? নাকি কোনো, আমি স্যার জাস্ট বললাম, মানে আমি টপিক দেখছি তো এই জন্য বললাম। টপিকস থাকতে পারে, বাট বাবল সর্ট তো একটা অ্যালগরিদমের নাম। ওকে ওকে বাবল স্যার। সর্ট কি কোনো ডেটা স্ট্রাকচার হতে পারে? আচ্ছা, আর কেউ? মেলোক। জি, মেলোক। ম্যালক। জি স্যার। আচ্ছা, আর কিছু? আর কেউ? গ্রাফ, এক্স্যাক্টলি, ফাইন। গ্রাফ একটা ডেটা স্ট্রাকচার। আর কেউ? স্যার ক্লাস অবজেক্ট। স্যার ট্রি কি হবে? ট্রি ট্রি, রাইট। আমাদের ট্রি একটা ডেটা স্ট্রাকচার। আচ্ছা, ফাইন। আচ্ছা, ঠিক আছে। তো অনেকেই বেশ কিছু ডেটা স্ট্রাকচার নাম বলেছেন। অ্যারে একটা ডেটা স্ট্রাকচার, লিংক লিস্ট একটা ডেটা স্ট্রাকচার, স্ট্যাক আছে, কিউ আছে, গ্রাফ আছে, ট্রি আছে, হ্যাশিং আছে, এরকম অনেক কিছু ডেটা স্ট্রাকচার আছে। তো আপনাদের কাছে আমার আরেকটা কোশ্চেন। আপনারা দুই টাইপের প্রোগ্রামিং দেখেছেন, একটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং দেখেছেন, আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখেছেন। স্ট্রাকচার প্রোগ্রামিংটা আপনারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনারা শিখেছেন, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আপনারা হচ্ছে জাভাতে শিখেছেন। তো যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আসলে এই স্ট্রাকচার প্রোগ্রামিং আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই দুইটার মধ্যে কোনটা আপনাদের ভালো লেগেছে এবং কেন ভালো লেগেছে একটু বলেন তো। আমি হচ্ছে আপনাদের কাছ থেকে শুনতে চাই। একজন একটু বলেন। স্যার অবজেক্ট ওরিয়েন্টেডটা ভালো লাগছিল স্যার। আচ্ছা, কেন ভালো লাগছে এবং কোন ফিচারগুলোর জন্য ভালো লাগছে যেটা আপনার এসপিএল এ নাই বা ওপি তে আছে? স্যার অবজেক্ট ওরিয়েন্টেড স্যার অনেক সহজভাবে কাজগুলো করা যায় স্যার। অবজেক্ট বানাইলে অবজেক্ট দিয়ে স্যার মানে অবজেক্টগুলো অনেকভাবে সহজভাবে হ্যান্ডেল করা যায়, মানে অবজেক্টের মাধ্যমে অনেক ডাটা হ্যান্ডেল করা যায় কিন্তু সহজভাবে। বাট স্ট্রাকচার প্রোগ্রামে দেখা যায় ভাগ ভাগ করে করতে হচ্ছে। যেমন একটা জিনিসের নাম বলেন। যেমন স্যার অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্রাকচার তৈরি করে ওটার ভিতরে আমার স্যার রাখা যেত না, মানে কোনো ফাংশন রাখা যেত না। বাট অবজেক্ট ওরিয়েন্টেড যখন আমি কোনো ক্লাস বানাতাম, ক্লাসের ভিতরে ফাংশনটা রাখতে পারতাম, যে কোনো একটা ফাংশন রাখতে পারতাম, সেটা আমি কল করতে পারতাম অন্য ফাংশন, অন্য ক্লাস থেকে, বা আপনার ইনহেরিট করা যেত। আচ্ছা, ঠিক আছে, ফাইন। আর কেউ? আমি স্যার উল্টা স্যার, আমার কাছে এসকিউএল বেশি ভালো লাগছে স্যার, কারণ এসকিউএল স্যার অনেক লজিক খাটাইতে হয়। মানে আমার কাছে মনে হয় কি প্রোগ্রামিং এর কোর জিনিসটাই হলো এসকিউএল, স্ট্রাকচার প্রোগ্রামিং। কারণ ওটাতে আমি যতক্ষণ আমার মানে কোনো কিছুকে আমি ফাস্ট করতে চাই, কোনো কিছুকে আমি কাজ মানে কি বলবো খুবই সুন্দর মতো কাজটা করতে চাই, তখন আমাকে লজিক খাটাইতে হবে আমাকে। তো আমার কাছে প্রোগ্রামিং এসকিউএলটা আমার কাছে বেশি ভালো লাগে। তার উপরে হুদা স্যার আমাদের ফ্যাকাল্টি ছিল, এই জন্য আরো বেশি পছন্দ হয়েছে এসকিউএলটা স্যার। স্যার আমার ক্ষেত্রেও সেম অপিনিয়ন, কারণ যারা আমি তো স্যার টুকটাক প্রবলেম সলভ করি, তো আমার কাছে মনে হয় যে সিটা বেটার কিছু দিক দিয়ে জাভার চেয়ে অনেক। আচ্ছা স্যার আসলে যখন আমি একটু অ্যাডভান্স লেভেলে যাব আমার কাছে মনে হয় স্যার হচ্ছে ওপিটা তখন বেটার হয়, কিন্তু ফার্স্টের দিকে স্যার হচ্ছে সিটা ভালো যে আমাকে বোঝার ক্ষেত্রে, লজিক ডেভেলপ করতে গেলে স্যার হচ্ছে আমার সিটা বেশি আমার কাছে ভালো মনে হয়। কিন্তু যখন আমি অনেক ভালো একটা পজিশনে চলে যাবো তখন স্যার জাভাতে মানে চলে গেলে তখন মনে হয় জিনিসটা ভালো হয় আর কি, তখন ওটা ভালো লাগবে আমার মনে হয়। আমরা সি শিখছি দেখেই কিন্তু মানে জাভাটা ভালো করে পারছি, বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ভালো করে করতে পারছি। হ্যাঁ, রাইট। আর কেউ? শাকিল আহমেদ, আর কেউ কিছু বলবেন? জি স্যার। আর আপনি কিছু বলবেন? আপনার মতামতটা একটু আমরা শুনতে চাচ্ছিলাম। আমার কাছে অবজেক্ট ওরিয়েন্টেডটাই বেটার মনে হয়েছে স্যার। বেটার মনে হয়েছে, ফাইন। আচ্ছা, ঠিক আছে, ফাইন। তো সবার অপিনিয়ন নিলাম। কেউ বলছেন যে অবজেক্ট ওরিয়েন্টেড স্যার প্রোগ্রামিং। দিন শেষে যখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করতে যাই তখন তো স্যার জাভাটাই লাগে। দিন শেষে যখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করছে, অ্যান্ড্রয়েড স্টুডিও কোত্থেকে আসলো এখানে? না স্যার বললাম আর কি জাস্ট। মানে 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 আপনার 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 কথাটা, আপনার মিনিংটা এরকম দাঁড়াচ্ছে যে আমরা সবাই তো আসলে অ্যান্ড্রয়েড স্টুডিওতেই কাজ করব, তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে তো আপনার জাভা লাগবেই। ব্যাপারটা কি এটা বোঝাতে চেয়েছেন? না এরকম কিছু না স্যার।
তাহলে হচ্ছে মানে আপনার কথা হচ্ছে এই যে মিনিং বোঝা যাচ্ছে যে হচ্ছে দিন শেষে মানে আমাদের সবার টার্গেট একটাই, আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করব। অ্যান্ড্রয়েড স্টুডিও তো জাভাই, তো আলটিমেটলি তো মানে হচ্ছে জাভাতে ওপি দিয়ে কাজ করতে হবে। অ্যান্ড্রয়েড স্টুডিওটা কোথেকে আসবে এটা আসলে আমার ক্লিয়ার না। না স্যার, অ্যান্ড্রয়েড নিয়ে যখন প্রজেক্ট করতে যাব, অ্যান্ড্রয়েড নিয়ে কেন প্রজেক্ট করতে হবে ইন আমার? ফিউচার হয়তো বা যারা যারা করবে আর কি। অ্যান্ড্রয়েড মানে দিয়ে যারা যারা স্যার ফিউচারে করবে আর কি স্যার, স্যার আমরা এসপিএল এ যা শিখছি মানে আমরা শুধু নরমাল মানে আউটপুট দেখছি বা কোনো বড় কোনো ভালো কোনো প্রজেক্ট বা এরকম কোনো কিছু কিন্তু আমরা এসপিএল এ দেখে নেই, ওই মজাটা পাই না আর কি, যেটা জাভাতে ওই যে জিওআই তে বা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করতে গেলে হ্যাঁ ওই জিনিসটা পাওয়া যায়, এই জন্য স্যার বলছি। আচ্ছা, তো আমার কাছে মনে হচ্ছে মানে অ্যান্ড্রয়েড স্টুডিওর কথাটা যিনি বললেন শাকিল আহমেদ, ওইটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার হয়তোবা ধারণা যে সবাইকে অ্যান্ড্রয়েডে কোনো প্রজেক্ট করতে হবে বা এরকম কিন্তু কোনো ধারাবাধা নিয়ম নাই। হ্যাঁ, ইউনিভার্সিটিতে একটা কোর্স আছে, কোর্সের নাম হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওই কোর্সটাও আমি নেই। তো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড পড়ানো হয়। মোবাইল অ্যাপ্লিকেশন মানে অ্যান্ড্রয়েড যে তাই না, মোবাইল অ্যাপ্লিকেশন বলতে সেটা অ্যান্ড্রয়েড হইতে পারে, সেটা আইওএস হইতে পারে, সেটা হচ্ছে ব্ল্যাকবেরি হইতে পারে, সেটা সিম্বিয়ান হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তো আমরা আমাদের এই যে আমাদের ইউনিভার্সিটিতে যে কোর্সটা অফার করে ওইখানে আমরা অ্যান্ড্রয়েডটা শিখাই বলতে মানে এটা কোর্সটা অ্যান্ড্রয়েডের সেটা কিন্তু না, সেটা আইওএস হইতে পারে, সেটা দেখা গেল এই সেমিস্টারে আমি হচ্ছে অ্যান্ড্রয়েড পড়ালাম, নেক্সট সেমিস্টারে হচ্ছে আইওএস পড়াবো, এটা হইতে পারে। তো এটা অ্যান্ড্রয়েডটা শিখে এই কারণে অ্যান্ড্রয়েডের মার্কেটটা এখন এই মুহূর্তে বেশ পপুলার আমাদের দেশের সেক্টরে, প্লাস হচ্ছে অ্যান্ড্রয়েডের বেশ ভালো অ্যাভেলেবল আছে, এই জন্য আমরা হয়তো অ্যান্ড্রয়েডটা শিখাই। এটা মেইনলি বেসিক্যালি আমাদের দেশের যে ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এখন অ্যান্ড্রয়েডের বেশ ভালো ডিমান্ড, ওই হিসেবে এটা হচ্ছে দেখানো হয়। তো এটা কিন্তু অপশনাল কোর্স, কেউ যদি চায় এই কোর্সটা নিতে পারে, আবার যদি কেউ না চায় তাহলে অন্য কোর্স আছে, অন্য কোর্স নিতে পারে। তো ওইটার ক্ষেত্রে হচ্ছে আপনার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ওইটা হচ্ছে জাস্ট একটা পার্ট যে কেউ হচ্ছে শিখে রাখলো, বাট এটা কিন্তু পুরোপুরি অপশনাল, এটার সাথে কিন্তু ওপি বা জাভার কোনো সম্পর্ক নাই। আপনাদের ইন্ডাস্ট্রিতে যখন যাবেন, যদি যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, সফটওয়্যার ডেভেলপমেন্টে আপনারা কাজ করতে চান, অনেক অনেক ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, আপনারা জানেন নিশ্চয়ই, আপনার এটা হচ্ছে পাইথন হতে পারে, সেটা হচ্ছে রুবি অন রেলস হতে পারে, সেটা সেটা হচ্ছে সি শার্প হতে পারে, সেটা পিএইচপি হতে পারে, অনেক রকম ল্যাঙ্গুয়েজ আছে। তো এখন আমাদের মানে আমাদের প্রশ্নটা ছিল যে এসপিএল ওপি মানে হচ্ছে কোনটা ভালো লেগেছে। তো আমি বলবো যে যারা আসলে বলেছেন, মানে আমার কাছে মনে হচ্ছে, একান্তই আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, যারা বলেছেন যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা একটু অন্যরকম মনে হয়েছে বাট লজিকটা ভালোভাবে লেখা যায় না, আমি বলবো আসলে আপনাদের হয়তোবা মানে ওপির যেই মানে যেই এটাকে কিভাবে বলবো আমি, মানে আপনারা অ্যাকচুয়াল ফিলটা আসলে পান নাই, আপনারা পুরা জিনিসটার যেই মানে একটা মানে এটা কিভাবে আমি বুঝাবো, মানে এটা আসল যে মজাটা আপনারা পান নাই, আসলে মেইন জিনিসটা ধরতে পারেন না। যদি ধরতে পারতেন তাহলে আপনি এসপিএল এর দিকে মানে ওই স্ট্রাকচার প্রোগ্রামিং এর দিকে আপনি কিন্তু যেতে নিলেন। কারণ একদম সহজ ভাষায় যদি বলি, আপনি একটা প্রবলেম যদি সলভ করেন বা একটা সফটওয়্যার যদি ডেভেলপ করেন, আপনার স্ট্রাকচার প্রোগ্রামিং এ যদি এটা 100 লাইন লিখতে হয়, আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাথে আপনি 25 লাইনে আপনি হচ্ছে সলভ করে দিতে পারবেন। কোডের যে রিইউজেবিলিটি সেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর চমৎকার ভাবে এটাকে স্ট্রাকচার করে আপনার হচ্ছে রাখা যায়। তৌহিদ সারোয়ার, ভিডিওটা অফ করে দেন আপনি, আমরা আপনাকে দেখতে চাই না এই মুহূর্তে। থ্যাংক ইউ। ডিস্টার্ব ছিল তো ওর জন্য কানেক্ট করতে অসুবিধা হচ্ছিল। ঠিক আছে, তো এটাই হচ্ছে কথা। তো অবজেক্ট ওরিয়েন্টেডটা আসলে আপনারা আপনার যেই মেইন 4টা টপিকস এর উপরে, যে 4টা বেজের উপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনারা সবাই অলরেডি শিখে আসছেন নিশ্চয়ই। অ্যাবস্ট্রাকশন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যালো স্যার। জি বলুন। স্যার আমাদের ডাটা ল্যাবটা কি স্যার আপনি স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজে করাবেন নাকি ওপিতে করাবেন? ডাটা স্ট্রাকচারটা তো আমি আসলে এখানে আপনার ওই ডেটার স্ট্রাকচারটা শিখাবো, তো সেইটা আপনারা কোন ল্যাঙ্গুয়েজটা মানে আপনি বলছি স্যার আমার নেট প্রবলেম ছিল একটু স্যার, আমি যদি আচ্ছা আপনি মিউট করেন, আমি বলতেছি আমি
আমরা এই এই হচ্ছে ডেটা স্ট্রাকচারে আসলে আমরা আমরা শিখবো যে মানে হচ্ছে কম্পিউটারের হচ্ছে ডেটা যেই স্ট্রাকচারে রাখে ওই স্ট্রাকচারটা আমরা হচ্ছে দেখবো যে কোন স্ট্রাকচারে ডাটাটা রাখে। তো সেটা পুরোপুরি আপনাদের ব্যাপার। আপনারা যদি চান সেটা হচ্ছে জাভাতে করতে পারেন, সিতে করতে পারেন, সি প্লাস প্লাসে করতে পারেন, পাইথনে করতে পারেন। আপনারা যেই ল্যাঙ্গুয়েজ ইচ্ছা আপনারা হচ্ছে করতে পারেন। আমি ক্লাসে হয়তোবা আমি হচ্ছে সিতেও দেখাতে পারি, আমি হচ্ছে জাভাতেও দেখাতে পারি, ঠিক আছে। আমি হচ্ছে আমি 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 বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনাদের দেখাবো, বাট আপনারা যেই ল্যাঙ্গুয়েজে প্রেফার ফিল করেন, যেই ল্যাঙ্গুয়েজে আপনি ভালো ফিল করেন, আপনি 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 সেটাতেই করতে পারেন। ওকে। আর এই যে যেমন এই যে যেমন আমরা একটা হচ্ছে সর্টিং অ্যালগরিদম দেখবো, বাবল সর্ট। হ্যাঁ, এখন হচ্ছে বাবল সর্টটা মনে করেন আমি হচ্ছে সিতে দেখাইলাম, তো এইটা আসলে আপনি হচ্ছে সিতে যা জাভাতেও তাই, এটা এখানে এক্সট্রা কোনো কিছু ইউজ করার নাই। তো আমি হয়তোবা আপনাদেরকে সিতেই দেখাই দিব। আপনারা যদি চান এটা যখন প্র্যাকটিস করবেন আপনারা তখন জাভাতেও করতে পারেন বা অন্য ল্যাঙ্গুয়েজে করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা আপনাদের ব্যাপার। আমরা হচ্ছে ডেটা স্ট্রাকচার শিখবো, ডেটা স্ট্রাকচার গুলা, গ্রাফ কিভাবে কাজ করে, ট্রি কিভাবে কাজ করে, স্ট্যাকটা কি, যেমন এগুলা কিন্তু এখন সবকিছু কিন্তু বিল্ট ইন পাওয়া যায়, বাট আমরা কিন্তু বিল্ট ইন ক্লাসগুলো ইউজ করবো না। আমরা হচ্ছে নিজেরা ডেভেলপ করবো, একদম নিজেরা স্ক্র্যাচ থেকে এগুলাকে ডেভেলপ করবো, ডিজাইন করবো। ঠিক আছে। আচ্ছা, তো আমরা আমাদের কোর্স আউটলাইনটা একটু শেয়ার করছি আপনাদের সাথে, আমি একটু আলোচনা করতেছি। আমার স্ক্রিনটা আশা করি সবাই দেখতে পাচ্ছেন। স্ক্রিনটা দেখা যাচ্ছে? একটু বলবেন। জি স্যার, জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে ওকে। তো এই হচ্ছে আমাদের টোটাল আমরা ধরে নিচ্ছি 13টা ক্লাস হবে। তো হচ্ছে 13টা ক্লাসের মধ্যে মিড থাকবে, ফাইনাল থাকবে। তো এইটা হচ্ছে মোটামুটি একটা হচ্ছে টেন্টেটিভ আউটলাইন। তো আমরা যদি ফার্স্টে থেকে আসি, যেমন আজকে আমরা একটু মানে কোর্স আউটলাইন নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আজকে একটু অ্যারে ম্যানিপুলেশনটা দেখব। অ্যারে একটা ডেটা স্ট্রাকচার, এটা আমরা সবাই জানি। তো অ্যারে নিয়ে আমরা সবাই কাজ করে এসেছি, এসপিএল এ বা ওওপি তে কাজ করে এসেছি। তো আমরা এটা আবার একটু রিকল করার চেষ্টা করব, অ্যারে ম্যানিপুলেশনটা কি, অ্যারের মধ্যে কিভাবে ইনসার্ট করা যায়, কিভাবে ডিলিট করা যায়, কিভাবে অ্যারেটাকে সর্ট করা যায়। ঠিক আছে, আমরা সর্টিং এর জন্য কিছু অ্যালগরিদম দেখব। এটা তো সব আজকে শেষ করতে পারবো না, বাট এটা আর কি টেন্টেটিভ দিয়ে রেখেছি। আচ্ছা, তারপর আমরা সেকেন্ড লেবে আমরা হচ্ছে সর্টিংটা হয়তো বা কিছু আমাদের বাকি থাকবে, আমরা সর্টিংটা আবার দেখব। তার সাথে সাথে আমরা হচ্ছে সার্চিং দেখবো, এর মধ্যে কিভাবে সার্চ করা যায়। আমাদের সার্চ করার জন্য আমরা লিনিয়ার সার্চ একটা অ্যালগরিদম শিখবো, তারপর বাইনারি সার্চটা শিখবো। তারপরে ল্যাব 3, 4, 5, ঠিক আছে, 3, 4, 5, 6, এই চারটা ল্যাবে 3, 4, 5, 6 এই চারটা ল্যাবে আমরা শুধু লিংক লিস্ট দেখব। ওকে, এটা হচ্ছে লিংক লিস্টের বিভিন্ন রকম অপারেশন আমরা হচ্ছে দেখবো এই চারটা ল্যাবে। তো তারপর চারটা ল্যাব শেষ হয়ে গেলে আমাদের মিড টার্মটা হবে। তো মিড টার্মের পরে আমরা হচ্ছে স্ট্যাক দেখব, স্ট্যাক দিয়ে কিভাবে আমরা একটা স্ট্যাক ক্রিয়েট করে, কিভাবে মেইনটেইন করে, অ্যারেতে কিভাবে আমরা স্ট্যাক ইউজ করতে পারি, লিংক লিস্ট কিভাবে আমরা ইউজ করতে পারি, তারপর অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা কিভাবে ইভালুয়েট করতে পারি আমরা। ঠিক আছে, ওই জিনিসটা আমরা হচ্ছে স্ট্যাক দিয়ে দেখব। তারপরে আমরা কিউ দেখব। ঠিক আছে, ওখানে হচ্ছে কিউ এর মধ্যে প্রায়োরিটি কিউ আছে, শুধু কিউ আছে, তো অ্যারেতে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, লিংক লিস্টে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, আমরা কিউ দেখব। ল্যাব 10 এ আমরা হচ্ছে গ্রাফ দেখব। ঠিক আছে, গ্রাফের সাথে সাথে আপনারা আপনারা নিশ্চয়ই ডিসক্রিট ম্যাথমেটিক্সে আপনারা হচ্ছে গ্রাফটা দেখেছেন। তো গ্রাফকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, অ্যাডজেন্সি ম্যাট্রিক্স, অ্যাডজেন্সি লিস্ট, তারপরে গ্রাফ সার্চিং আমরা কিছু টেকনিক দেখব। একটা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ, একটা ডেপথ ফার্স্ট সার্চ, এগুলো দেখব। তারপরে ল্যাবে আমরা হচ্ছে ট্রি দেখব, ট্রি কিভাবে ক্রিয়েট করতে হয়, ট্রি ট্রাভার্সাল টেকনিক, এগুলো আপনারা ডিসক্রিট ম্যাথে আপনারা আশা করি করে আসছেন। ট্রি ট্রাভার্সাল টেকনিক, ইন অর্ডার, পোস্ট অর্ডার, প্রি অর্ডার, তারপর বাইনারি সার্চ ট্রি, এগুলো দেখবো। তারপর ল্যাব 12 যদি সময় পাই, ল্যাব 12 সাধারণত পাওয়া যায় না, তারপরে যদি আমরা পাই এক্সট্রা একটা ক্লাস, তাহলে আমরা হ্যাশিংটা দেখবো, ইনফিক্স থেকে কিভাবে হচ্ছে পোস্টফিক্সে কনভার্ট করা যায়, এগুলো দেখবো। আর লাস্টে আমরা ল্যাব 13 আপনাদের একটা ফাইনাল কুইজ হবে। হ্যাঁ, আর এর মধ্যে একটা হচ্ছে প্রজেক্ট থাকবে। তো হচ্ছে প্রজেক্টটা সাবমিট করতে হবে, প্লাস প্রেজেন্টেশন দিতে হবে। এই সব কিছু আমাদের হচ্ছে লাস্ট করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি একটা হচ্ছে টেন্টেটিভ একটা কোর্স আউটলাইন। তো এটা আসলে এটা কি বেস ধরে আমরা আগাই সামনে, হয়তো বা এর চেয়ে কিছু কম দেখানো হয় বা বেশি দেখানো হয়, এটা আসলে ডিপেন্ড করতেছে। তো আমরা চেষ্টা করব এই সব কিছু কভার করার জন্য। ওকে, আচ্ছা, তো আপনাদের হচ্ছে প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড করতে হবে।
এটা হচ্ছে আপনাদের আপনাদের প্রথম কথা। আমি কিন্তু ক্লাসে আপনাদেরকে বেসিক যে জিনিসটা ওই জিনিসটা বুঝাই দিব এবং ইমপ্লিমেন্ট করতেও সাহায্য করবো আপনাদেরকে। আপনাদেরকে কিন্তু বাসায় অনেক কিছু প্র্যাকটিস করতে হবে। বাসায় প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে অনেক প্রবলেম দিব, ওগুলা প্র্যাকটিস করতে হবে এবং ওগুলা নিজে নিজে প্র্যাকটিস করবেন। ওগুলা হচ্ছে মানে হচ্ছে কারোরটা মানে কপি করে দিয়ে দিলেন অ্যাসাইনমেন্টে, সেটা দিয়ে দিতে পারেন। অ্যাসাইনমেন্টে আপনার 5 মার্ক থাকে, সেটা আপনি দিয়ে দিতে পারেন, হয়তো পেয়ে যাবেন। বাট আপনি কিন্তু মিড টার্ম ফাইনালে কিন্তু আপনি কিছুই পারবেন না। আবারও বলছি, আপনার ক্লাসে যেগুলো পড়ানো হবে, অ্যাসাইনমেন্টে যেগুলো দেওয়া হবে, পরীক্ষায় কিন্তু এগুলা কিছুই আসবে না। হ্যাঁ, ওগুলা তাইলে আপনি কেন করবেন? ওগুলা করলে আপনার স্কিল বাড়বে, আপনার প্রোগ্রাম আপনি হচ্ছে প্রবলেম সলভ করার স্কিলটা বাড়বে। আপনার স্কিলটা যত বাড়বে, পরীক্ষায় যে প্রবলেমটা আসবে ওইটা তখন আপনার হচ্ছে সলভ করার ক্যাপাবিলিটি বাড়বে। ঠিক আছে? সো আপনাদের যার যত প্রবলেম সলভিং স্কিল আগে ভালো ছিল এই কোর্সে, তারাই কিন্তু ভালো করতে পারবে। আপনি এসপিএল এ যদি আপনি ইউভার অনলাইন জাজের প্রবলেম যদি 100, 150, 200 প্রবলেম সলভ করে থাকেন, তাহলে এই কোর্স আপনার জন্য কিছুই না। বাট আপনি যদি প্রবলেম সলভার না হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই কোর্সে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ঠিক আছে? কারণ এই কোর্সে কিন্তু আপনাকে আমার বেসিক প্রোগ্রামিং শেখানোর কিন্তু সময় হবে না। আমরা কিন্তু এখানে নতুন নতুন ডেটা স্ট্রাকচার শিখবো। ঠিক আছে? সো ওই ডেটা স্ট্রাকচার দিয়ে কিভাবে একটা প্রবলেম সলভ করা যায়, একটা রিয়েল লাইফের প্রবলেম সলভ করা যায়, ওই প্রবলেমগুলাই কিন্তু আমরা অ্যাসাইনমেন্টে থাকবে এবং আপনার হচ্ছে মিড ফাইনালে থাকবে। তো যারা আগে আপনারা ফাঁকিবাজি করে আসছেন, তারা কিন্তু সবাই কিন্তু এখন ধরা খেয়ে যাবে। আর আপনার পরীক্ষার হলে কিন্তু একজন আরেকজনেরটা কিন্তু দেখা দেখি করার সময় পাবেন না, কারণ এই সব প্রবলেম কিন্তু আপনি গুগলে সার্চ করে পাবেন না। এগুলো সব নিউ প্রবলেম থাকবে এবং আপনার প্রবলেম আপনি সলভ করতে করতে সময় পাবেন না। সো অনলাইন ক্লাস হোক আর অফলাইন ক্লাস হোক, এখানে আসলে আপনারা কপি করার বা দেখা দেখি করার সময় পাবেন না, একদমই সময় পাবেন না। ঠিক আছে? সো এইসব আজে বাজে চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দেন। ক্লাসে যেগুলো পড়ানো হবে এগুলা ভালোভাবে করবেন। অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট কিন্তু প্রচুর অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, প্রচুর অনেক অ্যাসাইনমেন্ট। একটা যেমন হচ্ছে আরেকটা সেকশনে যে ক্লাস নিচ্ছি অলরেডি, ফার্স্ট ক্লাসের পরে এর উপরে অলরেডি তাদেরকে 10টা প্রবলেম দিয়েছি। 10টা প্রবলেম সলভ করতে মোটামুটি তাদের হচ্ছে 1 সপ্তাহ লেগে যাবে। এটা শেষ হইলে নেক্সট ক্লাসে আবার 50টা প্রবলেম, 60টা প্রবলেম, এগুলা মানে কন্টিনিউয়াসলি। আর আপনি বলতে পারেন যে এত প্রেশার কেন? এখানে আসলে প্রেশার না, এটা হচ্ছে আসলে এই কম্পিউটার সায়েন্সের মেইন কোর্সে কিন্তু হচ্ছে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, এই 3টা কোর্সে আপনি যত ভালো আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, যত ভালো শিখতে পারবেন, কম্পিউটার সায়েন্সটা আপনার কাছে তত সহজ হবে। ঠিক আছে? আপনি ডাটা স্ট্রাকচারে ভালো না, আপনি ডাটা স্ট্রাকচার ভালো বুঝেন না, তার মানে কিন্তু মানে আপনার হচ্ছে কম্পিউটার সায়েন্সের আপনার মানে হচ্ছে বেসিকটাই কিন্তু আপনার খারাপ। আপনি ইন্ডাস্ট্রিতে যাবেন, আপনি রিসার্চার হবেন, আপনি হায়ার স্টাডির জন্য বাইরে যাবেন, এই বেসিকগুলো কিন্তু একদম আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। সো আপনাদেরকে প্রচুর প্রবলেম সলভ করতে হবে। ঠিক আছে? ডাটা স্ট্রাকচার একটা শিখলেন, স্ট্যাক কি আপনি শিখলেন, গ্রাফ কি একটা আপনি শিখলেন, বাট ওই গ্রাফ দিয়ে একটা প্রবলেম সলভ করতে হবে। ওইটা যখন করতে পারবেন, তখন আপনি নিজেকে বলতে পারবেন যে না, আমি এই ডাটা স্ট্রাকচারটা পারি। ওকে? জিনিসটা হচ্ছে এটা। আপনি একটা সর্টিং শিখলেন, যে একটা অ্যারে আছে, এইভাবে অ্যারেটাকে সর্ট করলাম, আমি তো অ্যারেটাকে সর্ট করতে পারি। হ্যাঁ, অ্যারেটাকে সর্ট করাও তো শিখতে হবে এবং ওই একটা সর্টিং দিয়ে একটা রিয়েল লাইফের প্রবলেম সলভ করতে হবে। ওকে? তো এই কাজগুলাই আমরা আসলে এখন করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা ক্লাসগুলো রেগুলার করার চেষ্টা করবেন, ক্লাস মিস দিবেন না। আর যদি কোনো কারণে একান্তই যদি আপনাদের কোনো ইমার্জেন্সি থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্লাস লেকচারটা দেখে নেবেন। নেক্সট ক্লাসটা করার আগে ওই ক্লাস লেকচারটা দেখে নেবেন। দেখেন, আমাদের কিন্তু সাধারণত হচ্ছে আমরা আজকে যেখানে শেষ করব, নেক্সট ক্লাসটা কিন্তু ওইখান থেকে শুরু করব। তো আজকের ক্লাসটা যারা মিস করবেন, তারা নেক্সট ক্লাস এসে কিন্তু কিছুই বুঝবেন না। তো এই জন্য আগের ক্লাসটা অবশ্যই মানে প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আপনাকে মানে রেগুলারলি করতে হবে। আর প্রত্যেকটা ক্লাসেই ছোটখাটো কিছু ক্লাস টেস্ট থাকবে, ক্লাস পারফরমেন্স থাকবে, এগুলা কিন্তু আপনি মিস করবেন যদি ক্লাস অ্যাটেন্ড করতে না পারেন। সো এগুলা একটু মানে ইন কেস অফ যদি খুবই ইমার্জেন্সি কিছু হয়, সেক্ষেত্রে হয়তো কনসিডার করা হবে, বাট একটু রেগুলার ক্লাসে থাকার, ক্লাসে একটা চেষ্টা করবেন। আর প্রত্যেকের সাথে অবশ্যই কিন্তু পিসি থাকতে হবে। সবাই কিন্তু পিসিতে বসে কিন্তু ক্লাস করবেন, কারণ যখন আপনাদের ক্লাস ওয়ার্ক দেওয়া হবে, ক্লাস পারফরমেন্সের জন্য আপনাদের ক্লাস টেস্ট নেওয়া হবে, সো এগুলা কিন্তু আপনার মোবাইলে বসে কিন্তু হবে না। ঠিক আছে? এগুলো অবশ্যই কিন্তু আপনার হচ্ছে পিসিতে বসে করতে হবে। যদি কারো কোনো লিমিটেশন থাকে, আমার সাথে অবশ্যই ক্লাসের শেষে যোগাযোগ করে নেবেন। সেক্ষেত্রে আমরা হয়তোবা আপনাকে কি করা যায়, এই কোর্সটা কি ড্রপ দেওয়ানো যায় কিনা বা কি করা যায় সেটা চিন্তা ভাবনা করবো। প্রত্যেকের কিন্তু পিসি থাকতে হবে। ওকে?
কারণ পিসি ছাড়া এগুলা প্র্যাকটিক্যাল কোর্স, এগুলা এগুলা পিসি ছাড়া কিন্তু আসলে মানে ক্লাস দেখবেন পরে পাশে প্র্যাকটিস করবেন ওইটা তো লাগবেই, বাট যেমন আজকে ক্লাসই আমরা কিছু করব, কিছু প্র্যাকটিস করতে দিব, আপনারা করবেন, স্ক্রিন শেয়ার করে দেখাবেন আমাকে। তো এই কাজগুলোর জন্য কিন্তু প্রত্যেকে কিন্তু হচ্ছে মানে হচ্ছে পিসি থাকাটা আমি সাজেস্ট করব। আচ্ছা স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি হচ্ছে স্প্রিং 20-তে হচ্ছে আমার এসপিএলটা করেছিলাম, তো ওখানে স্যার আমাদের পয়েন্টারটা মিস গিয়েছিল প্যান্ডেমিকের কারণে। তো স্যার আপনি যখন ল্যাব 3-তে পয়েন্টারটা পড়াবেন একটু ডিটেইলে পড়াইলে আমার জন্য ভালো হয়, কারণ আমাদেরকে পয়েন্টার সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া হয়নি। হ্যাঁ ফাইন, আমি তো বলেছি আমরা যেই টপিকসটা ধরবো ওই টপিকসের থিওরিটিক্যালটা যতটুকু দরকার ততটুকু নিয়েই আমি শেষ করব, কিন্তু তাই বলে আমি পয়েন্টারের জন্য কিন্তু একটা ক্লাস নষ্ট করতে পারবো না, কারণ আমার ক্লাস সংখ্যা তো লিমিটেড। আমার হচ্ছে 10টা ক্লাসে মিড ফাইনাল বাদ দিলে 10টা ক্লাসে আমার পুরো সিলেবাসটা শেষ করতে হবে। সো পয়েন্টারের জন্য কিন্তু আমি একটা ক্লাস নষ্ট করতে পারবো না। হ্যাঁ আমি পয়েন্টার অবশ্যই দেখাবো, আমাদের লিঙ্ক লিস্ট বোঝার জন্য যতটুকু দরকার আমি ততটুকুই বুঝাবো, বাট অত ডেপথে কিন্তু যেতে পারবো না। আর এই কথাটা কিন্তু আমার কিন্তু মানে ভালো লাগলো না, আমার কিন্তু মন খারাপ হয়েছে আপনার কথাটায় আবু মুমিন। আপনার একটা ক্লাসে পয়েন্টার পড়ানো হয় নাই দেখে 1 বছর হয়ে গেছে, স্প্রিং সেমিস্টার শেষ, আপনি পয়েন্টার পারেন না কেন? আপনার কাছে কি ইন্টারনেটের রিসোর্স নেই? ইন্টারনেট থেকে আপনি একটু সার্চ করে ঘাটাঘাটি করে শিখতে পারলেন না? আপনার প্রোগ্রামিং এর সাগরটা তো অনেক বড়, আপনি যদি এই আশায় থাকেন যে ক্লাসে যা পড়ানো হবে সেটাই শিখবো, ক্লাসে পড়া নাই মানে পয়েন্টার পারি না, এইটা তো খুবই দুঃখজনক। আপনি যদি এখন আমিও যদি পয়েন্টার না শিখাই, আপনি পাশ করে বের হয়ে গেলেন, আপনি ইন্টারভিউতে গিয়ে যদি আপনাকে জিজ্ঞেস করে পয়েন্টার কি, আপনি কি বলবেন আমাদের ক্লাসে পড়ানো হয় নাই? এটাই কোনো কথা হইতে পারে? আপনার ক্লাসে পড়ানো হয় নাই, আপনি নেটে গুগলে আপনি হচ্ছে বাংলায়ও অসংখ্য টিউটোরিয়াল পাবেন, আপনি বাংলায় পয়েন্টার কি লিখে আপনি সার্চ দেন, দেখেন আপনার বাংলায় সহজভাবে বোঝানো কত সুন্দর সুন্দর টিউটোরিয়াল আছে, ওগুলো একটু দেখে নেন, আপনি নিজে নিজে শিখে নেন। সেলফ লার্নিংটা তো শিখতে হবে, ক্লাসে তো আপনার সবকিছু পড়া দিতে পারবেন আপনাকে, ক্লাসে পড়া নাই তো কি হয়েছে? আপনার বড় ভাই আছে, আপনি একটু নিজে বুঝতে সমস্যা হলে আপনি স্যারকে ফোন দিতে পারেন, বা আপনি একটা বড় ভাইয়ের সাহায্য নিতে পারেন, নিজেরা গ্রুপ স্টাডি করতে পারেন, বাস শিখা হয়ে গেল। ক্লাসে পড়াই নাই, শিখি নাই, এটা তো কোনো কথা হতে পারে না মুমিন। স্যার আমাদের আসলে ওই টাইমে যে ফ্যাকাল্টি গুলো ছিল তারা বলেছিলেন যে ডাটা স্ট্রাকচার কোর্সে জিনিসটা কভার করা হবে যখন আমরা করব, এই জন্য স্যার আমি রেখে দিয়েছিলাম, টপিকটা একটু ডিফিকাল্ট লেগেছিল আমার কাছে, এই জন্য স্যার। ডাটা স্ট্রাকচারের জন্য আপনি 1 বছর হয়েছে রেখে দিয়েছেন, যে নিজে একটু শিখতে পারলেন না? আপনি দেখেন যারা ভালো করবে বা ভালো করতেছে তাদেরকে আপনি খোঁজ নিয়ে দেখেন, পয়েন্টার কিন্তু শেষ। ডাটা স্ট্রাকচার পড়াবে দেখে আপনি রেখে দিচ্ছেন, এটা কিন্তু গুড না। ঠিক আছে আমরা অবশ্যই দেখাবো, বাট আমি আপনাকে বললাম যে যারা অ্যাকচুয়ালি আসলে ভালো করবে, ভালো করার চেষ্টা করতেছে তারা কিন্তু ক্লাসের জন্য বসে থাকেন, বুঝতে পেরেছেন? ঠিক আছে আমরা দেখবো, আমাদের যতটুকু দরকার ততটুকু দেখবো। তো আমি যে কথাটা বললাম এটা শুধু পয়েন্টারের জন্য প্রযোজ্য না, এটা যে কোনো কিছুর ক্ষেত্রে নিজে নিজে একটু সেলফ লার্নিং এর চেষ্টা করবে, ক্লাসে তো অবশ্যই দেখাবে। এবং আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনার মনে করেন আমরা তো সবাই এখানে হচ্ছে প্রাইভেটে আছি, প্রাইভেটে করতেছি, তো আমরা তো মানে আমরা যদি পাবলিকের কথা চিন্তা করি, মানে ওরা তো অবশ্যই ভালো ছাত্র দেখি তো এখানে গেছে, আর আমরা তো নিশ্চয়ই এখানে চান্স পাইনি দেখি এখানে আসছি, ওকে ফাইন। কিন্তু আসলে ওরা কেন ভালো করতেছে একটু একটু খেয়াল করে দেখেন। ওরা আপনাদের ফ্রেন্ড থাকতে পারে, বড় ভাই থাকতে পারে, এই আমাদের এখানে যেরকম হাতে ধরে ধরে যেভাবে ক্লাস করে করে দেখায় এবং ক্লাসে যা পড়ায় ওইখান থেকে আসে, ওদের কিন্তু এইভাবে কোনো ক্লাসই নেয় না, ওদের কিন্তু এরকম কোনো সিলেবাসই থাকে না, পুরো বই হচ্ছে ওদের সিলেবাস। ওরা নিজে নিজে করে, নিজে নিজে পড়ে দেখে ওরা হচ্ছে নিজে নিজে শিখে, এবং হচ্ছে পরীক্ষায় কিন্তু ওগুলো আসতে পারে। বাট ওদের কিন্তু ওই রকম মানে ওই একদম টাইম ধরে ধরে টপিক ধরে ধরে এভাবে হাতে ধরে ধরে শেখায় না, এবং এই জন্য মার্কেটে কিন্তু তারাই ভালো করতেছে, প্রাইভেট থেকেও ভালো করতেছে। ওই যাদের মধ্যে ওই মন মানসিকতা নাই যে ক্লাসে শিখায় নাই দেখে শিখবো না, তারাই কিন্তু ওদের সাথে কম্পিট করে আপনারা হচ্ছে মার্কেটে ভালো করতেছে। এই কথাটা এই জন্য বললাম যে এখন আপনাদের সময় এগুলো জানার, এগুলো বুঝার, যে ক্লাসের আশায় বসে থাকবেন না, নিজে নিজে সেলফ লার্নিং করবেন, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। ঠিক আছে? আর কম্পিউটার সায়েন্সে বা হচ্ছে প্রোগ্রামিং এর জিনিসগুলো হচ্ছে আপনার হচ্ছে এরকম, আপনি আজকে যেটা শিখতেছেন এটা কালকে মিথ্যা হয়ে গেছে। এটা মিথ্যা হয়ে গেছে কেন? ওইটা আর ইউজ করেন, এখন নতুন টেকনোলজি আসছে, এখন নতুন ভাবে ইউজ করে। তার মানে আপনাকে কিন্তু অলওয়েজ স্টেট অফ আর্ট মানে লেটেস্ট টেকনোলজির সাথে আপনাকে কিন্তু থাকতে হবে, অ্যাটাচ থাকতে হবে, যে নতুন কি আসতেছে, কি ল্যাঙ্গুয়েজ আসতেছে, কোন ফাংশনটা আসতেছে, কোন লাইব্রেরি আসতেছে, কোন লাইব্রেরিটা কখন ইউজ করতেছি আমরা, এগুলো সবকিছুতে আপ টু ডেট থাকতে হবে।
ঠিক আছে? সো এই জন্য এখন থেকে আপনাদের প্রিপারেশন নিতে হবে যে না, আমার কাছে গুগল আছে তার মানে সবকিছু আছে, আমার কাছে স্ট্যাক ওভারফ্লো আছে তার মানে আমাকে আর কেউ আটকাতে পারবে না, গো অ্যাহেড। সো এই মন মানসিকতাটা আমরা সবাই রাখার চেষ্টা করব। আচ্ছা, তো কোর্স আউটলাইনটা নিয়ে আমরা আলোচনা করলাম, ফাইন। তো ক্লাস নিয়ে আলোচনা করলাম যে আপনারা ক্লাস করার চেষ্টা করবেন, প্রতিটা ক্লাস করার চেষ্টা করবেন। আর ক্লাসে আমি যখন বুঝাবো, যদি বুঝতে সমস্যা হয় যতবার ইচ্ছা আমাকে কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লাসে আর হচ্ছে অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক যেগুলো দিব ওগুলা নিজেরা করার চেষ্টা করবেন, আরেকটা ভালো কাজ হচ্ছে গ্রুপ স্টাডি করতে পারেন। গ্রুপ স্টাডি এখন তো আরো ভালো, অনলাইনে আপনারা ফ্রেন্ডরা মিলে অনলাইনে গ্রুপ স্টাডি করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে ফোন দিতে পারেন, আমাকে মেল দিতে পারেন। আমার ফোন নাম্বার, এই যে কোর্স আউটলাইনের মধ্যে আমার হচ্ছে ফোন নাম্বার দেয়া আছে, এখানে আমার ফোন নাম্বার দেয়া আছে, ইমেল অ্যাড্রেস দেয়া আছে। আপনারা যখন সুবিধা হয় আপনাদের আমাকে ফোন দিতে পারেন। যখন সুবিধা বলতে আপনি দিনের বেলা যে কোনো সময় ফোন দিতে পারেন, রাতে একটু কাইন্ড হবেন, মানে রাত 10টা-11টার পরে ফোন না দেওয়াই ভালো। রাত 10টা-11টার মধ্যে আপনার যখন মানে যদি কোনো সমস্যা হয় ইমিডিয়েটলি আমাকে ফোন দিতে পারেন। আর যদি আমি ফোন রিসিভ নাও করতে পারি, কোনো কারণে মিটিংয়ে থাকি বা না থাকি, আমি আপনাকে ব্যাক করবো, কোনো সমস্যা নেই। আমাকে মেল দিতে পারেন, আমি মেল দিলেও আমি মেইলে হচ্ছে আমি রেসপন্স করার চেষ্টা করব। আর যারা রেজিস্ট্রেশন করেন না এখনো, কোনো সমস্যা নাই, ক্লাস করে যাবেন অবশ্যই। আপনাদের ফ্রেন্ডরাও যারা এই সেকশন নেওয়ার ইচ্ছা আছে তাদেরকে ক্লাস করতে বলবেন অবশ্যই। আপনি রেজিস্ট্রেশন আরো 1 মাস মানে যখন ইচ্ছা তখন করেন, এটা কোনো সমস্যা নাই। রেজিস্ট্রেশনের জন্য মানে ক্লাস করেন না এরকম লিস্ট যাতে না হয়, আমি কিন্তু সবার জন্য ওপেন করে দিয়েছি, আপনারা ক্লাস করতে পারেন। ক্লাস করতে হবে, রেজিস্ট্রেশন যখন আপনারা তখন করে নেবেন, অসুবিধা নেই। আমি দেখতে পাচ্ছি এখন 42 জন আছেন এখানে পার্টিসিপেন্ট, জানি না সবাই রেজিস্ট্রেশন করছেন কিনা। রেজিস্ট্রেশন সময় আছে, আপনারা পরে সময় মতো করে নিয়ে, বাট ক্লাস যেন মিস না হয়, ঠিক আছে? আর আজকে তো কোনো ইয়া থাকবে না, নেক্সট ক্লাস থেকে আমরা প্রতিটা ক্লাসেই আমাদের একটা ক্লাস টেস্ট হতে পারে আগের টপিকসের উপরে। এটা হচ্ছে এটা বলে দেওয়া থাকতে পারে, নাও বলা থাকতে পারে। তো না বলে দেওয়া থাকলে হয়তো আজকে ক্লাসে যেটা পড়ালাম ওইটার উপরই লাস্টে হয়তো বা 15 মিনিটে একটা ক্লাস টেস্ট নিয়ে নিলাম। তারপরে কিছু অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্টগুলো কিন্তু অবশ্যই করতে হবে। আর মিড টার্ম থাকবে, ফাইনাল থাকবে। তো মার্কসের ওয়েটটা কিরকম থাকবে সেটা আমি নেক্সট ক্লাসে বলে দিব আপনাদেরকে, মানে অ্যাটেন্ডেন্সে কত থাকবে, ক্লাস টেস্টে কত থাকবে, মিডে কত থাকবে, ফাইনালে কত থাকবে, সেটা আমরা নেক্সট ক্লাসে বলে দিব। আজকে এটা নিয়ে আলোচনা না করি, এটা একটু চিন্তা করতে হবে আমার, দুইটা সেকশনে যাতে একই ভাবে আমরা করতে পারি। আর স্যার, জি স্যার। ক্লাস টেস্ট কি হচ্ছে আগের ক্লাসের হচ্ছে মানে টপিকের উপর নেওয়া হবে, নাকি হচ্ছে আমরা যেদিন যে ক্লাস মানে যে টপিকটা পড়বো সেই দিনই সেই টপিকের উপর এক্সাম নেওয়া হবে? এটা আপনার দুইটা কেসই হতে পারে, হয়তোবা এটাও হতে পারে আমরা হয়তোবা বলে দিব যে নেক্সট ক্লাসে আপনাদের একটা ক্লাস টেস্ট হবে আজকের ক্লাসের উপরে, সেক্ষেত্রে তো বলেই দিলাম। আবার হয়তোবা এমনও হতে পারে যে আজকের ক্লাসটা আমরা যা পড়াচ্ছি এটার উপরে আপনাদেরকে বলা থাকবে না, সাডেন ক্লাস টেস্ট হবে। আজকের ক্লাসে আমরা পড়ানো শেষ, লাস্টে আধা ঘন্টা সময় আছে, আধা ঘন্টা একটা ক্লাস টেস্ট নিয়ে নিলাম, মানে আজকে যা পড়াইছি সেটার উপর। এটা হতে পারে, এটা যে কোনোটা হতে পারে। এই জন্যই বলতেছি রেগুলার ক্লাস অ্যাটেন্ড করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর ক্লাস অ্যাটেন্ড করার জন্য আসলে যেহেতু আমরা এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশনে আছি, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এখন একটা ইন্টারনেট কানেক্টিভিটিটার জন্য তো হয়তোবা দেখা গেছে আমি ক্লাস নিতেছি আমার ইন্টারনেট চলে যেতে পারে। সো এই জন্য একটু চেষ্টা করবেন, যেমন আমিও যেটা করে রাখছি, আমি আমার কিন্তু মোবাইল ডাটা ব্যাকআপ নিয়ে রাখছি। কোনো কারণে যদি আমার বাসার ওয়াইফাই যদি ডিসকানেক্ট হয়ে যায়, আমি যাতে মোবাইল ডাটা দিয়ে যাতে কভার করতে পারি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু ব্যাকআপ নিয়ে রাখেন, মানে মোবাইল ডাটা বা অন্য যে কোনো কিছু, কারণ যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে বা রাউটার কাজ না করতে পারে। এই জন্য একটু মোবাইল ডাটা একটু ব্যাকআপ নিয়ে রাখেন, যাতে কোনো কারণে এই ক্লাসগুলো যাতে মিস না হয়। আর এগুলাতে আসলে একটু বেশি সময় দিবেন। আপনি যত কথা বলেন না কেন, ম্যাথমেটিক্স নিয়েছেন, ম্যাথমেটিক্স কোর্স, ইংলিশ কোর্স আছে বা নন ডিপার্টমেন্টাল কোর্স আছে, বাট এই প্রোগ্রামিং এর কিন্তু মানে প্রোগ্রামিং না, মানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এইটার জন্য এই আপনার ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, ওপি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এই সাবজেক্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এগুলাতে একটু বেশি সময় দিবেন। এগুলাতে বেশি সময় দিলে আপনার ওয়েস্টেজ হবে না। যেমন আপনি ম্যাথমেটিক্সে আপনাকে মনে করেন অনেকগুলো প্রবলেম সলভ করতে, হ্যাঁ সেগুলো সলভ করতেছেন, ঠিক আছে ভালো, বাট হয়তোবা ওইখানে যে প্রবলেমগুলো সলভ করছেন ওই প্রবলেমগুলো হয়তোবা আপনার ফিউচারে রিয়েল লাইফে হয়তোবা আপনার কাজে ওরকম নাও লাগতে পারে।
বাট এগুলা বিফলে যাবে না। এগুলো আপনি যা শিখবেন, যত প্রবলেম সলভ করবেন, তত আপনার স্কিল বাড়বে, তত আপনার স্কিল ডেভেলপ হবে, তত আপনি ভালো কম্পিউটার সায়েন্টিস্ট হতে পারবেন। সেটা আপনি হচ্ছে প্রোগ্রামার বলেন, রিসার্চার বলেন, যাই বলেন না কেন। ওকে। আর আর হচ্ছে ভালো প্রোগ্রামার হতে পারলে আপনি যে কোনো ফিল্ডে, যে কোনো সাইটে, সেটা হচ্ছে আপনার, আপনি হচ্ছে মানে হ্যাঁ ওই সেটা সাইবার সিকিউরিটি সাইটে হতে পারে, সেটা ভালো রিসার্চার হতে পারে, সেটা ভালো টিচার হতে পারেন আপনি, ভালো আপনি হচ্ছে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যাই বলেন না কেন, অনেক ফিল্ড আছে। আপনি সব ফিল্ডেই আপনি ভালো করতে পারবেন যদি ভালো প্রোগ্রামার হতে পারেন। আচ্ছা, তো স্যার মেশিন লার্নিং করতে গেলে কোন কোর্সগুলো ইম্পর্টেন্ট, আগে প্রি রিকুইজিট কোর্সগুলো যে এগুলো ভালো করে যেতে হবে, তাছাড়া ভালো বোঝা যাবে না? মেশিন লার্নিং বোঝার জন্য আমি যদি আপনাকে এখন সহজ কথায় বলি, মেশিন লার্নিং আপনার এখন কিন্তু দেখা গেছে এই স্কুল কলেজের বাচ্চারাও কিন্তু মেশিন লার্নিং এ কাজ করা শুরু করে দিচ্ছে। তো আর কিছু কি বলার আছে আমার? না স্যার, আর শুনবো না। আর কিছু বলার নাই। হ্যাঁ, দেখা গেছে মেশিন লার্নিং এ ভালো যে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তেছে, সেও কিন্তু মেশিন লার্নিং নিয়ে দেখেন ভালো কাজ করতেছে। তারপরে আমাদের হচ্ছে স্বাক্ষর স্যারের আপনার কিছুদিন আগেও ওই যে স্কুলের বাচ্চাদের জন্য মেশিন লার্নিং কে কিভাবে সহজভাবে শেখানো যায়, স্যার একটা স্লাইড তৈরি করে কোন একটা প্রোগ্রামে ওইটাকে হচ্ছে উপস্থাপন করেছে। তো আশা করি বুঝতে পারতেছেন যে আসলে জিনিসগুলা এতই ওপেন, ইন্টারনেটে এতই অ্যাভেলেবল যে চাইলে নিজে নিজে আপনি হচ্ছে শেখা শুরু করে দিতে পারেন এখন থেকে। ওকে। তবে মেশিন লার্নিং এর জন্য আপনাকে হচ্ছে ম্যাথমেটিক্স ভালো জানতে হবে। আর হচ্ছে আপনার হচ্ছে সাধারণত মেশিন লার্নিং এর যে কাজগুলো সেগুলো হচ্ছে পাইথনে করে। তো হচ্ছে পাইথন শেখার জন্য আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম যদি ভালো করে শিখে থাকেন, আপনার হচ্ছে হয়তোবা আপনার পাইথন শিখতে একদমই সময় লাগবে না। জি স্যার। তো এই হচ্ছে কথা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এগুলা শিখার আমরা অনেক সময় পাবো। স্যার আপনার এতগুলো গিট ব্যাশ এখানে করা, আপনি কি ভার্সিটি কোন ওয়েবসাইটে কাজ করতেছেন? জি জি, কি বললেন বুঝিনি। আপনার এতগুলো গিট ব্যাশ ওপেন, তাই বলতেছে আপনি মানে ভার্সিটির কোনো কাজ করতেছেন নাকি, তাই বলতেছে। ও আচ্ছা, স্যার অ্যাডমিনের মানুষ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো আমার হ্যাঁ সেজন্য বললাম আর কি, কোনো কাজ করতেছেন নাকি ওয়েবসাইটে। আচ্ছা, আমি তো আমার পরিচয় দিন হয়তো বা। আচ্ছা, আমার নাম মঞ্জুর মুর্শেদ। আমি আমাদের ইউনিভার্সিটিতে যেই আমি মেইনলি আর কি, আমি হচ্ছে ইউনিভার্সিটির যে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম আছে এখানে হচ্ছে টিম লিড হিসেবে আছি। আমাদের ইন্টারনালি যত সফটওয়্যার ডেভেলপ হয় এই সব কিছু হচ্ছে আমার টিম ডেভেলপ করে, আমি ওই ডেভেলপমেন্ট টিমে আছি। আর পাশাপাশি সিএসসি ডিপার্টমেন্টে আমি হচ্ছে পার্ট টাইম ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছি। আমি স্যার আপনার সাথে আমরা মনে হয় পরিচিত হয়েছিলাম কোনো একটা হচ্ছে সেমিনারের ইয়েতে, আপনি বলছিলেন যে আপনি এমন এমন, তো ওখান থেকে জানা আর কি আপনার সাথে পরিচিত হয়েছিলাম। তো এই সূত্রে বললাম যে গিট ব্যাশ গুলো কোন ওয়েবসাইটে কাজ করতেছেন নাকি। একটা অনুষ্ঠান হয়েছিল, ওখানে স্যারের সাথে হ্যাঁ দেখাইছিল আমাদের। জি জি ওখানে জি। স্যার আপনার সাথে কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা, আপনি বলছিলেন আপনার সবকিছু ওখান থেকে চিনতে পারা আর কি, এজন্য আচ্ছা, বললাম গিট জি, ব্যাশ জি। হয়তো আপনি ওয়েবসাইটে কোনো কাজ করতেছেন এইজন্য। না, গিট ব্যাশে আমি তো আসলে শুধু ইউনিভার্সিটির ওয়েবসাইটে না, আমি আর অনেক জায়গায় অনেক কাজ করি। এটা ইউনিভার্সিটির কাজ না, এগুলা অনেক জায়গায় অনেক কাজ করি। কিছু বাইরের কাজ আছে, কিছু পার্সোনাল কাজ আছে, কিছু ইউনিভার্সিটির কাজ আছে। তো এই জন্য এগুলা হচ্ছে গিট ব্যাশ ওপেন করা। তো যাই হোক, আমি পরিচয় দিলাম, আমি ইউনিভার্সিটিতে এই হিসেবে আছি, আর সিসি ডিপার্টমেন্টে হচ্ছে পার্ট টাইম ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছি। ওইখানে আমি বিভিন্ন সেমিস্টারে ওই অনেক সময় ডাটা স্ট্রাকচার নেই, অনেক সময় স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই, অনেক সময় হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নেই। এক এক সময় এক এক কোর্স, এটা ডিপার্টমেন্ট থেকে তো এগুলো নেই। তো এটাই হচ্ছে আমার পরিচয়। আচ্ছা ঠিক আছে স্যার আমার না একটা কমপ্লেইন আছে এই যে আইসিটি মানে হচ্ছে ইয়ার বিষয়ে। আমার হচ্ছে নাম এম রহমান দিছে, এজন্য আমাকে কেউ চিনে না। আমার মেইলের নাম চেঞ্জ করতে গেলেও আমি পারি না। এম রহমান, এমডি রহমান নামে কোনো স্যার ম্যাডাম চিনে না। এমডি রহমান মানে অনেকগুলো থাকে, এই জিনিসটা একটা প্রবলেম হয়ে যায়। আপনার নাম কি, পুরো নাম কি? আমার নাম এমডি তৌফিকুর রহমান। তো এই জায়গায় হচ্ছে এমডি রহমান দেওয়ায় মাঝখানে যে নামটা সেটা কেউ আর টিচাররা বুঝতে পারে না। আমি যদি কিছু বলি ক্লাসে বা পরে সেটা বুঝতে পারে না। এমডি রহমান তো অনেকগুলো থাকে, তো আর মানে কনফিউজ হয়ে যায় মানে ফ্যাকাল্টি নিজেই যে কোনটা বলেছিল। ঠিক আছে, আপনি ইউনিভার্সিটির হচ্ছে সিআইজিএস এ ওই আপনার যে সাপোর্ট সেন্টার আছে তাদেরকে মেল দিয়েন, তারা ঠিক করে দিবে এটা। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা ক্লাস শুরু করতে যাব এখন। তো ক্লাস শুরু করার আগে কারো কোনো কিছু কি বলার ছিল, কারো কোনো সাজেশন বা কারো কোনো
কিছু বলার থাকলে বলেন, আমরা এগুলো শুনি। স্যার আমার একটা কথা বলার ছিল স্যার। জি, আখলাকুর রহমান অমি বলেন। স্যার আমি তো স্যার মানে এলাকায় আছি স্যার, এখানে স্যার নেটের প্রবলেমটা হয় না, বাট আসলে সমস্যাটা হয় কি স্যার, মানে আমার ল্যাপটপে ক্লাস করে তো ল্যাপটপের স্যার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। দেখা যায় ইলেকট্রিসিটি চলে গেলে স্যার, আপনি যখন স্যার ক্লাস দিবেন বলছেন স্যার ক্লাসের লাস্টে, দেখা গেল তখন আমার ইলেকট্রিসিটি চলে গেল, সেক্ষেত্রে আসলে আমি কি করতে পারি তখন স্যার? হ্যাঁ সেই জন্যই তো বললাম, মানে আপনি যতটুকু সম্ভব ব্যাকআপ নিয়ে রাখেন। যদি একান্তই সেটা রিকভার করা না যায় সেক্ষেত্রে আমাকে বলবেন, ওইটা আমরা দেখবো কিভাবে কি করা যায়। আপনি যে প্রবলেমের কথা বললেন সেই প্রবলেমটা আমারও হতে পারে, ঠিক না? আমি আপনাদেরকে টাস্ক দিলাম, আমারই ল্যাপটপ নষ্ট হয়ে গেল, এটা আমার ক্ষেত্রে হতে পারে, যেহেতু ফিজিক্যাল ক্লাস হচ্ছে না। সো আমরা চেষ্টা করব সবকিছুর একটা ব্যাকআপ রাখার জন্য। আর যদি এমন কিছু হয় যেটা বিয়ন্ড টু আওয়ার কন্ট্রোল, অবশ্যই সেটা ফোনে আমার সাথে আলোচনা করবেন, এবং সেটা কিভাবে আমরা রিকভার করতে পারি সেটাও আলোচনা করে নিব, ঠিক আছে? আপনার উদ্দেশ্য থাকবে এই কোর্সে কিছু শিখতে হবে, এবং এটা মেইন টার্গেট থাকবে। হ্যাঁ, আর আদার্স যদি কোনো কমপ্লেক্সিটি থাকে আমার সাথে শেয়ার করবেন, আমরা ওগুলো সলভ করে নিব। ওকে স্যার আরেকটা কথা স্যার। জি তৌহিদ বলেন। স্যার আমাদের মানে প্রোগ্রামিং গুলো স্যার সি বা সি প্লাস প্লাসে করলে ভালো হয়। আমি স্যার এখনো জাভা করিনি, তো আমার স্যার এখনো আইডিয়া নেই জাভা নিয়ে। জাভা না করে আপনাকে ডাটা স্ট্রাকচার দিয়েছে? স্যার আমাদের ডাটা স্ট্রাকচার ছিল, তারপরে হচ্ছে সি ওপি, আমার স্যার ওপি করা হয়নি তো। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমরা সিতে করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নেই। ঠিক আছে, ওকে। আর কেউ কিছু বলবেন? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা আলোচনা করলে ভালো হয়। মার্ক ডিস্ট্রিবিউশন যে বললাম, মার্ক ডিস্ট্রিবিউশনটা আমি আসলে এখনো ফিক্সড করি নাই। এটা তো সাধারণত ফিজিক্যাল ক্লাস যখন হয় তখন একটা মার্ক ডিস্ট্রিবিউশন থাকে আমার সব সময়, বাট এখন প্যান্ডেমিকের সময় আসলে ডিপার্টমেন্টটা কি ফলো করতে বলছে আমার একটু জানতে হবে, জেনে আপনাদের সাথে আমি নেক্সট ক্লাসে শেয়ার করে দিব। হ্যাঁ, এই মুহূর্তে আমি আসলে আমার জানা নাই, বা এখন একটা বললাম এটা হয়তো পরে চেঞ্জ হতে পারে, তো নেক্সট ক্লাসে আমি আপনার সাথে শেয়ার করে দেব। তবে আমি আপনাদেরকে টেন্টেটিভ আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে আপনার মিড ফাইনাল আর আপনার ক্লাস, আপনার মিডে থাকবে মনে করেন আপনার 30, ফাইনালে থাকবে মনে করেন আপনার 20, আপনার 50, আর আপনার অ্যাসাইনমেন্টে থাকবে মনে করেন 10, আর ক্লাস পারফরমেন্সে প্রতিদিন যে ক্লাসগুলো ওগুলাতে মনে করেন 40 মার্কস থাকবে। এটা জাস্ট টেন্টেটিভ আমি বললাম, আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে এটা দিয়ে দিব ইএলএমএস এর মধ্যে, সমস্যা নাই। ওকে জি স্যার। আর কেউ কিছু বলতে চাচ্ছেন? এনিওয়ান? না স্যার, আমরা ক্লাস শুরু করি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমাদের ইন্ট্রোডাকশন পর্ব শেষ। মোটামুটি কি করব আমরা এই কোর্সে মোটামুটি সবকিছু দেখলাম আমরা। এবারে আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো আজকে আমরা মেইনলি আমাদের তো অনেকগুলো ডাটা স্ট্রাকচারের সম্বন্ধে জেনেছি। আজকে আমরা অ্যারে ডাটা স্ট্রাকচারটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? অ্যারে, তো অ্যারের সাথে তো আমরা সবাই পরিচিত, এর সাথে আমরা সবাই পরিচিত মোটামুটি, কম বেশি সবাই, কম বেশি না, আমরা সবাই তো এর দেখে এসেছি। তো আপনাদেরকে একটা ছোট্ট কাজ দিই, আপনারা একটু করে ফেলেন। সেটা আপনারা একটা প্রোগ্রাম ওপেন করেন, একটা নিউ প্রোগ্রাম ওপেন করেন, সেটা সিতে হইতে পারে কিংবা ইক্লিপস। আপনারা জাভা কিসে করছেন? ইক্লিপসে? স্যার ইন্টেলিজেন্টে করছি। নেটবিনস স্যার, নেটবিনস। ওকে ফাইন, ওকে ফাইন ফাইন ফাইন, কোনো সমস্যা নাই। সেটা নেটবিনসে ওপেন করতে পারেন, সেটা ইন্টেলিজেন্টে অ্যাপ ওপেন করতে পারেন, সেটা ইক্লিপস ওপেন করতে পারেন, আর সিতে করলে কোডব্লকসে করতে পারেন, ভিজুয়াল স্টুডিওতে করতে পারেন, যেইটাতে সুবিধা হয়। একটা নতুন প্রোগ্রাম ওপেন করেন, ওপেন করে আপনার কাজ একটা অ্যারে ডিক্লেয়ার করবেন। অ্যারের সাইজ মনে করেন 5, ইউজারের কাছ থেকে 5টা ডাটা ইনপুট নেবেন, নিয়ে আউটপুটে দেখাবেন। খুবই সিম্পল। একটা অ্যারে ইনপুট নেবেন, অ্যারের ডাটা সংখ্যা 5টা হইতে পারে বা 10টা হইতে পারে। ইউজারের কাছ থেকে অ্যারের ডাটাগুলো ইনপুট নেবেন এবং আউটপুটে সেটা দেখাবেন। তো সবাই একটু শুরু করে দেন। কি করতে হবে বুঝতে পারছেন তো? জি স্যার। হ্যাঁ, যে ল্যাঙ্গুয়েজে প্রেফার ফিল করেন আপনারা সেটা করতে পারেন। একটা অ্যারের ডাটাগুলো ইউজারের কাছ থেকে ইনপুট নেন, নিয়ে সেটা আউটপুটে দেখান। ঠিক আছে, আপনারা এটা সবাই করেন। 3:22 বাজে, আমি একটু 8 মিনিটের ব্রেক নিচ্ছি। 3:30-এ আমি আবার আপনাদের মাঝে ফিরে আসবো। আপনারা সবাই এটা আপনারা করেন। হ্যাঁ স্যার। জি প্রিয়াঙ্কা, একটা প্রবলেম। বলেন। স্যার আমি আপাতত ফোনে আছি আর কি, মানে আমার পিসিতে যাইনি, একটু প্রবলেম আছে তাই।
ঠিক আছে, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস সেটা কনসিডার করছি, বাট নেক্সট ক্লাস থেকে কিন্তু অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে। আচ্ছা স্যার স্যার, আমার আমি কাছে স্যার accept করবো। পিসি নেই স্যার, আমি একটু আজকে বাইরে আছি তো স্যার, ফার্স্ট ক্লাস তো স্যার বুঝতে পারি নাই স্যার। ফার্স্ট ক্লাস আপনার ক্লাস আজকে আপনি বাইরে থাকবেন কেন? অবশ্যই বাসায় থাকবেন আপনি। ফ্যামিলির কাজে স্যার একটা মানে একটু বাইরে চলে আসতে আচ্ছা হয়েছে, ঠিক তো আছে, আমি ওখান ঠিক থেকে আছে, ক্লাস ওকে করতেছি। ওকে ওকে ফাইন, ঠিক আছে। আজকে ফার্স্ট ক্লাস সবাই কনসিডার করতেছি আমরা, নেক্সট ক্লাস থেকে কিন্তু সবাই হচ্ছে পিসিতে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ জি স্যার, ওকে ওকে। ঠিক আছে, সবাই তাহলে শুরু করে দেন। হ্যাঁ, আমি 3:30-এ আসতেছি, আবার এসে তারপর আবার হচ্ছে ক্লাস কন্টিনিউ করব। ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা হয়ে গেছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো একজন একটু স্ক্রিনটা শেয়ার করে দেখান না একদম দেখি। স্যার আপনার স্ক্রিন শেয়ারটা অফ করতে হবে। ও সরি, হ্যাঁ আমি অফ করেছি। একজন একটু দেখান, জাস্ট স্ক্রিনটা শেয়ার করে আমরা সবাই একটু দেখি। স্যার আমি কি দেখাবো? হ্যাঁ প্লিজ, নো প্রবলেম। হ্যালো, জি শুনতে পাচ্ছি। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, আমাদেরকে সুমাইয়া আখলাকুর রহমান অমি দেখিয়েছে মনে হয়। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, আখলাকুর রহমান অমি একটু আমরা দেখি। উনি জাভাতে করেছে। আচ্ছা, উনি একটা অ্যারে ডিক্লেয়ার করেছে, দেখেন একটু সবাই লক্ষ্য করেন। আখলাক আপনি তো মাইকটা মিউট করে রাখেন। স্যার আমারটা একটু দেখায়, অনেকদিন পর সি করলাম তো একটু কনফিউজ। আচ্ছা সমস্যা নেই, একজনটা দেখলেই হবে। আমরা একটু দেখি, দেখেন আখলাক যে কোডটা করেছে সেটা হচ্ছে সে একটা অ্যারে ডিক্লেয়ার করেছে, অ্যারের সাইজ হচ্ছে 5। অ্যারেটা ডিক্লেয়ার করার পরে সে অ্যারেটা ইউজারের কাছে ইনপুট নিয়েছে 5টা ভ্যালু, তারপরে সেটা আউটপুটে সে ওই 5টা ভ্যালু দেখাই দিচ্ছে। ফাইন স্যার আমরা এক অ্যারের মধ্যেই তো প্রিন্টএফটাও মানে হচ্ছে প্রিন্টটাও করে দেখাতে পারতাম, অযথা দুইটা অ্যারে নিলাম কেন? দুইটা অ্যারে নেয় না, অ্যারে তো একটাই নিছে। একটাই নিছে কিন্তু দুইবার ইউজ করলো না জিনিসটা, তাই বলতেছি। ওইটার মধ্যে তো ওটা আবার ওই এটা লিখে দিতে তো হতো। হ্যাঁ হতো। স্যার করেছি স্যার, দেখাবো? আরে আখলাক আপনার ওপেন রাখেন না, আপনার আমি আখলাক এই যে লাস্ট হচ্ছে কার্ডটা ওপেন ছিল। আহমেদ জুনায়েদ কার্ডটা ওপেন ছিল লাস্ট। স্যার অমিকটা ওপেন ছিল স্যার। ওপেন করে রাখেন, ওপেন করে রাখেন বলছি আমি। ওটা সবার পক্ষে তো দেখবো না, জাস্ট আমি একটা দেখে এটা নিয়ে আলোচনা করতেছি আর কি। এটা তো আর দেখার কিছু নেই, এটা তো সবাই পেরেছেন আশা করি। এখান থেকে বলতে চাচ্ছি দেখেন, আর একটা প্রবলেম অনেক ভাবে সলভ করা যায়, এইটাই কারেক্ট এটা তো কথা না। এই যে আরেকজন বলতেছিল ওইভাবে করা যেত, ফাইন আপনি করেন ওইভাবে, সমস্যা তো নাই। তো ওর কোডটা যদি আমরা যদি এখন আখলাকের কোডটা দেখি, দেখেন আখলাক কি করেছে, একটা অ্যারে ডিক্লেয়ার করেছে, এর সাইজ হচ্ছে 5। সেই অ্যারেটাকে ইনপুট নিয়েছে 5টা ভ্যালু, সে তারপরে হচ্ছে ওই অ্যারেটাকে আউটপুটে দেখাইছে। ওকে ফাইন। এবার লক্ষ্য করেন এখানে আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে আমাদের দেখেন এখানে এখানে ক্লাসে অংশগ্রহণ করেছে 39 জন। হ্যাঁ, তো আমি আখলাককে বললাম যে আখলাক আপনি এই 39 জনের কি হইতে পারে সেটা সেটা বললাম যে সিজিপিএ, আপনি 39 জনের তো একটা সিজিপিএ আছে, দেখেন 40 জন হয়ে গেছে। আমি বললাম যে আপনি 40 জনের সিজিপিএটা আপনি ইনপুট নিয়ে আউটপুটে দেখান। আচ্ছা, তো আখলাক কি করলো, ও দেখলো যে হচ্ছে 40 জনের যদি আমি সিজিপিএ নিতে যাই তাহলে আমার হচ্ছে 40টা ভেরিয়েবল লাগবে। আমি হচ্ছে ভেরিয়েবলগুলোর নাম দিব, একটা সিজিপিএ 1 সিজিপিএ 2, এইভাবে আমি হচ্ছে 40 জনের সিজিপিএ রাখবো। কিন্তু আখলাক অনেক স্মার্ট, সে অ্যারে পারে। সে যেহেতু অ্যারে পারে, ও ভাবলো কি তাহলে আমার 40টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা দরকার কি, আমি একটা অ্যারে নিয়ে নিয়ে সাইজ দিয়ে দিই 40, ওইখানে আমি 40 জনের সিজিপিএ রেখে দিব। তো আখলাক কি করলো, সে একটা অ্যারে ডিক্লেয়ার করলো, অ্যারের মধ্যে সে সাইজ দিয়ে দিল 40, সে হচ্ছে 40টা ভ্যালু ইনপুট নিয়ে আউটপুটে দেখাই দিল। আচ্ছা, তো আমরা ক্লাস করতে করতে দেখা গেল যে স্টুডেন্ট হয়ে গেছে 41 জন, মানে পরে একজন জয়েন করছে। আচ্ছা, তো পরে যে একজন যে জয়েন করছে, এখন আখলাককে যদি বলি আখলাক তুমি ওই 41তম জনের যে নতুন আসছে অর সিজিপিএটা তুমি অ্যাড করে দাও, তো এইটা কি অ্যাডেতে কি রান টাইমে কি এটা কি সম্ভব আখলাক? নো স্যার। সম্ভব না। আখলাককে কি করতে হবে, প্রোগ্রামটাকে আগে ক্লোজ করতে হবে, মানে হচ্ছে সেটা তো রানিং ছিল, ওইটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করে তাকে এরর সাইজটা 40 ছিল, এখন 41 দিতে হবে। 41 দিয়ে সেটাকে আবার তাকে নতুন করে ইনপুট দিতে হবে। তাইলে এটাকে আমরা এইভাবে বলতে পারি না, এই প্রবলেমটা হচ্ছে এরর সাইজটাকে আমরা বলতে পারি স্ট্যাটিক। এটার মানে কি, এরর সাইজটা স্ট্যাটিক হচ্ছে এই কারণে, কারণ হচ্ছে মানে রান টাইমে এরর সাইজটাকে আমি বাড়াতে বা কমাতে পারি না। রান টাইম ভালো করে লক্ষ্য করে, রান টাইমে এরর সাইজটাকে আমি বাড়াতে বা কমাতে পারি না।
যার কারণে প্রবলেম হচ্ছে অ্যারের সাইজ যদি আমি 40 দেই এবং এবং রান টাইমে যদি আমার যদি মনে হয় যে না আমার তো ছাত্র এখন 41 জন হয়ে গেছে বা 45 জন হয়ে গেছে, তাইলে কিন্তু এটাকে আমরা বাড়াইতে কমাইতে পারবো না। আমাদেরকে কি করতে হবে, প্রোগ্রামটা আমার হচ্ছে অফ করে তারপরে অ্যারের সাইজটা বাড়ায় আবার রান করতে হবে। আবার যদি এরকম আমরা ভাবি যে আমি তাহলে 100 দিয়ে রাখি অ্যারের সাইজ, কিন্তু ডাটা নিব 40টা, তাহলে এই যে 100 সাইজ ডিক্লেয়ার করলাম আর 40 জনের ডাটা আমি ইনপুট নিলাম, আর বাকি যে 60টা ইন্ডেক্স আছে এটার জন্য আপনার মেমোরি অ্যালোকেট হয়েছিল না, এটার জন্য আপনার জন্য হচ্ছে মেমোরি বেশি লাগতেছে না। এটা হয়তোবা এই 60টা আসলে এত কম যে আপনি ধরতে পারবেন না এটা, বাট আপনি যখন অনেক ডাটা নিয়ে আপনি যখন কাজ করবেন তখন এটা কিন্তু আপনার অনেক কিছু, বা যখন আপনি গেম ডেভেলপ করবেন তখন কিন্তু এই এতটুকু, এই যে আপনার প্রতিটা মেমোরি নিয়ে কিন্তু চিন্তা করতে হবে যে কোথায় আপনার বেশি লাগতেছে কোথায় কম লাগতেছে। সো এইটা হচ্ছে অ্যারের একটা লিমিটেশন। হ্যাঁ, তো লিমিটেশনটা কি? লিমিটেশনটা হচ্ছে অ্যারের মেমোরি অ্যালোকেশনটা হচ্ছে স্ট্যাটিক, রান টাইমে এটা বাড়ানো বা কমানো যায় না। হ্যাঁ, এইটার হাত থেকে বাঁচার জন্য, হ্যাঁ বলেন। এখন আমি যদি এখানে একটা কাজ করি, আমরা তো কোর্সে অনেক সময় যে আমরা কোড করার সময় যে আমরা একটা অ্যারে সাইজ করে দিতে পারি। এখন আমরা যদি এটা ইফের মধ্যে নিয়ে যদি সাইজটা আমরা অ্যারে দেওয়ার পরে যদি আমরা কন্ডিশন দিই যে অ্যারে সাইজের থেকে যদি বেশি হয় তাহলে সারা আরেকটা কন্ডিশনে যাবে, এবং সেখানে আমরা যদি অ্যারের একটা সাইজ আবার যে ইনক্রিজ করে দিই যে কতখানি অ্যারে আপনি বাড়াতে যাচ্ছেন, এটা দিয়ে যদি নাম্বারটা দিই তাহলে অ্যারেরটা সাইজটা বাড়ে যাবে না? রান টাইমে আপনি কখনোই বাড়াতে পারবেন না। রান টাইমে আপনি অ্যারের সাইজ একবার যেটা ডিক্লেয়ার করবেন, হ্যাঁ, যেটা আপনার একবার ডিক্লেয়ার হবে সেটার পরে তো আপনি কখনোই বাড়াতে পারবেন না। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে, আপনি এই যে ইফ এলস দিলেন, ঠিক আছে, এলস দেওয়ার পরে আপনার এলস এ ঢুকে একটা সাইজ হইলো বা ইফে ঢুকে একটা সাইজ হইলো, তারপরে আপনার নিচে এসে তো আবার সাইজ বাড়ানো লাগতে পারে, তখন কি আবার ইফ এলস দিবেন আপনি? ওই সাইজ তো না, মনে করেন আপনার আমাদের এখানে হচ্ছে 40 জন স্টুডেন্ট আছে, আমাদের বাড়ে গেল আরো 5 জন, আমরা দেখা যাচ্ছে বেড়ে গেছে, তখন সে কন্ডিশনটা আর হচ্ছে না, তখন ওই হচ্ছে আর একটা কন্ডিশনে গিয়ে বলতেছে যে আর কত আপনি অ্যারে সাইজটা বাড়াতে যাচ্ছে, তখন আমি দিলাম হচ্ছে 5, দেওয়ার পরে সে আবার হচ্ছে ইনপুট নিল 5টা এক্সট্রা, মানে হচ্ছে বাকি এগুলো 40 যখন হয়ে গেছে সেটাকে আপনি আর চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, যখন আপনি 40 একবার আপনি সাইজটাকে ডিক্লেয়ার করে দিবেন তখন সেই 40টার জন্য একটা মেমোরি অ্যালোকেট হয়ে যাবে, সেটাকে আপনি আর চেঞ্জ করতে পারবেন না। আর বিশেষ না হলে আপনি দেখতে পারেন ট্রাই করে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের অ্যারের লিমিটেশন। তো এইটার জন্য আমরা একটু অন্যরকম ডেটা স্ট্রাকচার দেখবো, সেটা হচ্ছে লিংক লিস্ট। সেই লিংক লিস্টের মেমোরি অ্যালোকেশনটা হচ্ছে আপনার ডাইনামিক। তো সেটার মানেটা কি? সেটা হচ্ছে আমার যতটুকু দরকার ততটুকু নিয়ে কাজ করব, এবং সেটা রান টাইমে। আমার 40 জন আছে, আমার 40 জনের আমি হচ্ছে 40টা নিয়ে কাজ করব। যদি আমার একটা বাড়ে, রান টাইমে আমি আরেকটা বাড়াতে পারবো। সেটা হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, সেটা পয়েন্টার দিয়ে আমরা হচ্ছে কাজ করব, এবং যতটুকু দরকার ততটুকু আমরা অ্যাড করব, যতটুকু দরকার ততটুকু আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, এটাই হচ্ছে আমরা লিংক লিস্টে শিখবো। বাট অ্যারে লিমিটেশনটা হচ্ছে এটাই, এটার মেমোরি অ্যালোকেশনটা হচ্ছে স্ট্যাটিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফাইন। তো আকলাক, এই প্রোগ্রামটাকে আপনি রান করেন তো একটু। আকলাক শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা আমাদের সময় নষ্ট করা যাবে না, অন্য একজন তাহলে। স্যার আমি সিতে করেছি, আমি দেখাবো? হ্যাঁ হ্যাঁ, তাহলে সিতে যে করেছেন তৌহিদ সারোয়ার নাকি কে, আপনি তাহলে দেখান। আমাদের সময় নষ্ট করা যাবে না, তাহলে যে করেছেন সে একটু দেখান। আচ্ছা আখলাক, এটাকে হচ্ছে রহমান, মিস্টার রহমান, এমডি রহমান যেটা করেছে, উনি ইনপুট নিয়েছে এবং ইনপুট নেওয়ার সময় আউটপুটে দেখাইছে। ঠিক আছে, এটা আসলে আপনি যেটা এই কাজটা যে করছেন ঠিক আছে, বাট এটা কিন্তু আপনার মানে যেটা ইনপুট নিচ্ছেন ওইটাই আউটপুটে দেখাচ্ছে। এটার ক্ষেত্রে আপনার ঠিক আছে, আপনি হচ্ছে 11 নম্বর লাইনে প্রিন্টএফ এর পার্সেন্ট এর পরে একটা স্পেস দিয়ে দেন।
এখানে না, মানে পার্সেন্ট ডি এর পরে, তিনটে পার্সেন্ট ডি এর পরে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এবার একটু রান করেন এটাকে। আচ্ছা আচ্ছা দেখেন, একটু লক্ষ্য করেন এখানে হচ্ছে আমরা হচ্ছে 5টা এরর সাইজ ডিক্লেয়ার করেছিলাম 5, তারপরে হচ্ছে আমরা 5টা ডাটা ইনপুট নিয়েছি 5 8 5 6 8 9 7, এটা এটা আমরা আউটপুটে দেখলাম 5 6 8 9 7। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো আশা করি এর মোটামুটি এই যে মানে যে কাজটা করতে দিয়েছিলাম এটা মোটামুটি সবাই করতে পারছেন। আচ্ছা এবার একটু লক্ষ্য করেন এখানে রাহমান যে ইনপুট নিল, এখন এই অ্যারেটা মানে অ্যারেটার সাইজ মনে করেন ও তো এখানে ডিক্লেয়ার করছিল 5, রাইট? এখন 5টার বেশি তো আমরা ডাটা নিতে পারবো না এখানে, ঠিক না? এখন আমার অ্যারের সাইজটা, আমার অ্যারের ইনডেক্সটা কত থেকে শুরু হয়? স্যার ফার্স্টে যখন অ্যারে আমরা ডিক্লেয়ার করি অ্যারে 0 থেকে শুরু হয়, আর 0 থেকে শুরু হয়, 0 থেকে ইনডেক্স 0 থেকে শুরু হয়। আর হচ্ছে এখানে এই অ্যারের ক্ষেত্রে অ্যারের সাইজ ছিল 5, তাহলে এটা লাস্ট ইনডেক্সটা কত? 4 স্যার 4, লাস্ট ইনডেক্সটা 4। এখানে কি 5 বলতে কোনো ইনডেক্স আছে? নো স্যার। ওকে 5 বলতে কোনো ইনডেক্স নাই, ঠিক আছে ফাইন। আচ্ছা এবার মনে করেন আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে অ্যারেটার সাইজটা আপনি একটু বাড়াই দেন। সাপোজ এখানে আপনি 100 দিয়ে দেন। রহমান আপনি কোডটা ক্লোজ করেন, আপনি এখানে 100 দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ফাইন। এখন রান করেন আবার। রান করলে আপনি তো 5টা ডাটা ইনপুট নিচ্ছেন, কিন্তু এরর সাইজ আপনার 5 আছে, এরর সাইজ 100 আছে। আবার এর আমরা বাড়ালাম স্যার, এখন আমাদের ইনপুট যদি আমরা কম নেই, আপনি যেটা বললেন যে তাহলে আমার মেমরি টেক্সটটা আপনি 5টাই নেন, অসুবিধা নেই। আচ্ছা এই যে দেখেন আমার এরর সাইজ কিন্তু 100 আছে, মানে কিন্তু আমরা ডাটা নিয়ে কাজ করতেছি 5টা, মানে আরো 95টা ইনডেক্স আমরা আমাদের নষ্ট হচ্ছে, মানে আমরা কাজ করতেছি না এটা নিয়ে। বাট আমাদের তো কিছু করার নাই, আমাদের যেহেতু এরর যেহেতু মেমোরি অ্যালোকেশনে একটা লিমিটেশন আছে, এই জন্য আমরা একটু সাইজটা বেশি দিয়েছি যাতে আমাদের পরবর্তীতে বাড়লে আমরা যাতে কাজ করতে পারি। আচ্ছা তো এখন এই যে 5 8 7 9 2, হ্যাঁ এই অ্যারেটার মধ্যে এই অ্যারেটাকে দেখেন কিছু র্যান্ডম অর্ডারে আছে। র্যান্ডম অর্ডার মানে কি, মানে এলোমেলো ভাবে আছে, সাজানো নাই। আমাদেরকে যদি এখন বলে এই অ্যারেটাকে সাজানোর জন্য, এটা সাজানোটা আমরা দুই ভাবে সাজাতে পারি। একটা হইতে পারে ছোট থেকে বড়, একটা হইতে পারে বড় থেকে ছোট। যদি সেটা ছোট থেকে বড় হয় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, আর যদি বড় থেকে আমরা ছোট বলি তাহলে বলি সেটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। আচ্ছা সেটা যদি আমাদেরকে বলে যে এটা ছোট থেকে বড় আকারে সাজাও বা বড় থেকে ছোট আকারে সাজাও, তাহলে আমরা এটা যে কোনো অনেক রকম অ্যালগরিদম আছে যেটা আমরা শিখবো আস্তে আস্তে, যে কোনো একটা অ্যালগরিদম অ্যাপ্লাই করে সেটাকে আমরা সর্ট করতে পারি। আচ্ছা তো আমরা সর্টিং এখন পর্যন্ত আমরা হচ্ছে পারি না। আমরা আপনারা ভালো করে লক্ষ্য করেন, আমরা সর্টিং শিখি নাই বা সর্টিং এখন আমরা পারি না, কিন্তু আমাদের একটা সর্টেড ডাটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা চেক করার জন্য বা কাজ করার জন্য আমরা ডাটাটা ইনপুট নেওয়ার সময় আমরা হচ্ছে সর্টেড অবস্থা ইনপুট নিতে পারি। আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, সো আমরা যেহেতু আমরা সর্টিং করতে পারি না, তাহলে আমরা কিভাবে সর্ট করব? তাহলে আমরা যেটা করতে পারি, আমার যেহেতু সর্টেড ডাটা নিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা ইনপুট নেওয়ার সময় ওই ডাটাটাকে আমরা সর্টেড অবস্থা ইনপুট দিব। তাহলে রহমান আপনি তাহলে ইনপুট নেওয়ার সময় আবার ইনপুট নেন, ইনপুট নেওয়ার সময় সর্টেড অবস্থা ইনপুট নেন। স্যার সর্টেড অবস্থা মানে কি আমি অ্যারেটাও হচ্ছে ইনপুটের মাধ্যমে দিব, যে আমি কত অ্যারে দিতে যাচ্ছি এমন? না সেটা না, যেমন এখানে আপনার ভ্যালুগুলো র্যান্ডমলি আছে 5 8 7 9 2, বাট ইনপুট নেওয়ার সময় আপনি ছোট থেকে বড় আকারে নেবেন। ওকে স্যার, ঠিক আছে, কারণ আমরা তো সর্টিং তো শিখি নাই। 1 2 3 4 5, ওকে ফাইন, ঠিক আছে। এবার তো আমরা যে ডাটাটা আছে এটা আমাদের সর্টেড অবস্থায় আছে। হ্যাঁ, আমরা যখন সর্টিং শিখবো তখন আমরা সর্ট করে ফেলবো, বাট এখন যেহেতু সর্টিং আমরা যেহেতু পারি না, তাহলে আমরা এখন একটা সর্টেড অ্যারে আমাদের কাছে আছে, এরকম একটা অ্যারে আমরা হচ্ছে নিলাম। ওকে ফাইন। এইবার আমাদের একটা প্রবলেম দিল যে একটা সর্টেড অ্যারের মধ্যে মাঝখানে একটা সর্টেড অ্যারের মধ্যে এটা মাঝখানে না, একটা সর্টেড অ্যারের মধ্যে একটা আইটেমকে ইনসার্ট করার জন্য যাতে সর্টেড অবস্থায় থাকে। আবার লক্ষ্য করেন, একটা সর্টেড অ্যারের মধ্যে একটা আইটেমকে বললো ইনসার্ট করার জন্য যাতে সর্টেড অবস্থায় থাকে।
আচ্ছা, তাইলে এখন দেখেন ও আসলে ডাটাগুলো এমন ভাবে নিছে যে মাঝখানে কোনো হচ্ছে আপনার হচ্ছে ভ্যালু নাই। সাপোজ এটাকে আপনি একটু আবার রান করেন, এবার 10 20 30 40 50 দেন, তাহলে আমাদের একটু বুঝতে সমস্যা হবে, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ইনপুট দেন 10 20 30 40 50। ওকে, ফাইন। হ্যাঁ, এবার দেখেন এই ডাটাটার আউটপুটে 10 20 30 40 50 আসছে। আচ্ছা, এবার দেখেন আমাদেরকে বললো যে এই সর্টেড এর মধ্যে, আচ্ছা ঠিক আছে, আউটপুটটা রাখেন শুধু, আপনার কোড রাখতে হবে না। এখন দেখেন আমাদেরকে বললো এই 10 20 30 40 50 এটা একটা সর্টেড এরে আছে, আপনাকে একটা আইটেম দিলে ওই আইটেমটাকে বললো যেটা এমন ভাবে এর মধ্যে রাখো যাতে এটা সর্টেড অবস্থায় থাকে। এখন এখন তিনটা কেস হইতে পারে, এর বাইরে কিন্তু কোনো কেস হবে না। একটা কেস হইতে পারে ওই আইটেমটা মাঝখানে বসবে, অথবা ফার্স্টে বসবে, অথবা লাস্টে বসবে। অর্থাৎ এখন যদি আপনি বলেন যে এই এর মধ্যে 5 কে ইনসার্ট করো, তাহলে কিন্তু আমরা হচ্ছে দেখেন 5টা কিন্তু একদম ফার্স্টে বসবে যদি সর্টেড অবস্থায় থাকে। হ্যাঁ, আবার যদি আমি বলি যে না এখন হচ্ছে তুমি 25 বসাও, তাহলে কিন্তু 25টা 20 আর 30 এর মাঝখানে বসবে 25। যদি আমি বলি যে 45, তাহলে 40 আর 50 মাঝখানে বসবে। অর্থাৎ ফার্স্টে বসতে পারে অথবা মাঝখানে বসতে পারে, অথবা যদি আমি বলি যে যে হচ্ছে 60 বসাও, তাহলে লাস্টে বসবে। তার মানে আমাদের হচ্ছে তিনটা কিছুর বাইরে কিছু হবে না, হয় ফার্স্টে বসবে, অথবা মাঝখানে বসবে, অথবা লাস্টে বসবে। আর আমাদের আমাদের মেমরি নিয়ে সমস্যা নাই, কারণ আমরা জানি এটার সাইজ অনেক বড়, এটার সাইজ 100 পর্যন্ত আছে, সো আমরা একটা ডাটা ইনসার্ট করতে পারি। এখন আমি যে আইটেমটা আসছে, সাপোজ আমার কাছে 25 আসছে, এখন 25 যদি আমি সহজভাবে যেটা করতে পারবো, 25 কে আমি লাস্টে বসাই দিতে পারবো। বাট 25 কে যদি লাস্টে বসাই, তাহলে কি সর্টেড থাকবে আমার? এটা তো সর্টেড থাকবে না, না স্যার। ঠিক না? সো আমরা আজকে এমন একটা অ্যালগরিদম ডিজাইন করব, যেটা হচ্ছে কোন একটা সর্টেড এরের মধ্যে কোন একটা আইটেমকে সর্টেড অবস্থায় ইনসার্ট করতে পারে। আচ্ছা স্যার, আমরা যদি আপনি যেটা বললেন এই অ্যালগরিদমের মাধ্যমে আমরা যদি ইনপুট দেই, সে নিজে ডাটাটা চেক করবে, চেক করে তার ইনপুটটা মানে হচ্ছে সে নাম্বারটা কার পরে হবে সে নিজে মানে করে সে জায়গায় বসে যাবে, এরকম কিছুটা। এটাই, হ্যাঁ রাইট, এটাই হচ্ছে আজকে আমরা করব। আচ্ছা, ওকে স্যার। তো এই কাজটা করারই আমরা একটা অ্যালগরিদম ডিজাইন করব আজকে। আচ্ছা, তাহলে এই আচ্ছা আমি যে বলতেছি একটা অ্যালগরিদম ডিজাইন করব। অ্যালগরিদম জিনিসটা কি? অ্যালগরিদম মানে কি? ওয়ান টাইপ অফ মেথড স্যার, যে আমরা কোনো একটা প্রবলেমকে কিভাবে সলভ করতেছি সেটার একটা মেথডের মতো। হ্যাঁ, আর কেউ কিছু বলতে চান? স্যার অ্যালগরিদম হচ্ছে কোন একটা প্রবলেমকে সলিউশন করার জন্য স্টেপ বাই স্টেপ যে প্রসিডিউরগুলো থাকে সেগুলোকে স্যার প্রথমে স্যার লেখা, তারপর হচ্ছে সেটাকে রাইট, মানে সহজ ভাষায় অ্যালগরিদম হচ্ছে কোন একটা প্রবলেম সলভ করার যে স্টেপ, সেটাই হচ্ছে অ্যালগরিদম। যেমন আমি যদি বলি যে আপনি ধানমন্ডি থেকে ইউইউ ক্যাম্পাসে যাবেন, সেটা কিভাবে যাবেন তার অ্যালগরিদমটা লেখেন। একদম সহজ ভাষায় বললাম, একটা প্রবলেম দিলাম যে ধানমন্ডি থেকে আপনি ইউইউ ক্যাম্পাসে যাবেন, কিভাবে যাবেন সেই অ্যালগরিদমটা লেখেন। আপনি কি বলবেন যে প্রথমে আমি বাসা থেকে বের হব, বাসা থেকে বের হয়ে আমি হচ্ছে গাড়ি খুঁজবো, ইফ যদি সিএনজি পাই তাহলে সিএনজিতে যাব, ইফ যদি বাস পাই তাহলে বাসে যাব, ইফ যদি রিক্সা পাই রিক্সা যাব, তারপরে আমি রিক্সায় উঠবো, তারপর রিক্সা থেকে নামবো, ভাড়া দিব, এইটাই হচ্ছে অ্যালগরিদম। ঠিক আছে, ইলস হেঁটে যাব। হ্যাঁ, ইলস হেঁটে যাব। এখন এটাই হচ্ছে আপনার অ্যালগরিদম, মানে কোন প্রবলেম সলভ করার স্টেপ যেটা সেটাই। তাহলে আসেন আমরা এই কাজটাই করি এখন। ঠিক আছে এমডি রহমান, আপনি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। ওকে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এখন অ্যালগরিদমটা লিখবো। তো অ্যালগরিদমটা লেখার আগে আমরা আমাদের, আচ্ছা আমার তো স্ক্রিন শেয়ারটা অফ করা, আমি স্ক্রিন শেয়ারটা অন করি। আমরা অ্যালগরিদমটা ডিজাইন করার আগে আমরা কোডের স্ট্রাকচারটা তৈরি করে রাখি, তারপর অ্যালগরিদমটা আমরা হচ্ছে ডিজাইন করব। স্ক্রিন শেয়ারটা অন করে দিই। আচ্ছা, আমি হচ্ছে এটা সিতেই দেখাচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমার হচ্ছে কোডের স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। দেখে নিই কম্পাইলার ঠিক আছে কিনা।
ঠিক আছে পারফেক্ট। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা সাপোজ আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি, এর সাইজ দিলাম হচ্ছে 50, আমরা হচ্ছে n নামক একটা ভেরিয়েবল নেই যেটার মধ্যে হচ্ছে নাম্বার অফ আইটেম কয়টা হবে সেটা নিয়ে কাজ করব, যেটা হচ্ছে একটু আগে আমাদেরকে রহমান দেখাইছিল, ও হচ্ছে 5 লুপের মধ্যে 5 লিখেছিল, সেটা আমরা হচ্ছে ভেরিয়েবল দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট ইউজারের কাছ থেকে নেই যে এন্টার অ্যারে সাইজটা কি হবে সেটা ইউজার দিয়ে দিবে। ঠিক আছে, অ্যারে সাইজটাই হচ্ছে আমাদের n হবে, মানে অ্যারে যে আমি ডিক্লেয়ার করছি এই যে 50, এটা তো আর ইউজার দেখবে না, মানে প্রোগ্রামটা যে ওপেন করবে সে তো আর জানবে না যে অ্যারে কি ডিক্লেয়ার, মানে অ্যারে ডিক্লেয়ারটা আবার কি, ও দেখবে যে অ্যারের সাইজ কত। তো অ্যারের সাইজটা আমরা হচ্ছে মানে 50 এর ভিতরে কোন একটা কিছু ইনপুট দিব, তাহলে আমরা হচ্ছে অ্যারে সাইজ ইনপুট দিলাম। এবার অ্যারেটাকে আমরা হচ্ছে ইনপুট নিব, ঠিক আছে, দিয়ে আমরা অ্যারেটাকে ইনপুট নিলাম। ওকে, আচ্ছা, তো এবার অ্যারেটাকে আমরা হচ্ছে আউটপুটে দেখাই দিই। আউটপুটে দেখানোর জন্য আমরা এখানে একটা প্রিন্টফ দিয়ে দিই, স্পেস দিয়ে দিই, এন্টার সরাই দিই, আর এটা আউটপুটে দেখানোর আগে আমরা একটা প্রিন্টফ দেই। এটা তো হচ্ছে নরমাল যেটা ছিল ওইটাই দেখাইছি, সো এখানে আমরা দেই হচ্ছে বিফোর ইনসারশন। ঠিক আছে, মানে এটা হচ্ছে ইনসারশনের আগে আমার এরটা যা ছিল ওইটাই দেখাইছে। এইটাকে আমরা আবার কপি করে পেস্ট করে দিই, এখানে লিখে দিই আফটার ইনসারশন, অর্থাৎ ইনসারশনের আগে একবার দেখাবে, ইনসারশনের পরে আরেকবার দেখাবে। ঠিক আছে, তো এখন তো আফটার ওই যে বিফোর যা আছে ওইটাই দেখাবে, আফটারে ওইটাই দেখাবে। আর এখানে হচ্ছে আমরা লজিকটা লিখবো। ঠিক আছে, আসেন দেখি একটু রান করে দেখি আছে নাকি। এখানে এরর দেখাচ্ছে কি, এরর দেখাচ্ছে হচ্ছে এন্টার অ্যারে সাইজ আমি দিলাম এখানে 5, ভ্যালু ইনপুট দিতে বলছে, তাহলে ভ্যালু আমরা সর্টেড অবস্থায় দিই 2 4 6 8 9। তাহলে বিফোর ইনসারশন যা আছে আফটার ইনসারশন তাই দেখাইছে। আচ্ছা, তো এইবার হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যারের মধ্যে ডাটাটাকে ইনসার্ট করব। আচ্ছা, ইনসার্ট করার আগে আমরা হচ্ছে লজিক লেখার আগে এখানে লজিক লিখবো। তো ফার্স্টে তো আমাদেরকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, সে কোন আইটেমটা ইনপুট নিতে চায়, ঠিক না, আইটেমটা কি। তাহলে আইটেমটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেই, এন্টার আইটেম টু ইনসার্ট, আইটেম দাও যেটা ইনসার্ট করতে চাও। ঠিক আছে, ফাইন। তাহলে আমরা এখানে একটা আইটেম ইউজারের কাছ থেকে ইনপুট নেই, এই আইটেমটা ইউজার কাছ থেকে ইনপুট নিব আমরা। এইবার হচ্ছে আমরা বাকি কাজটা করি। আচ্ছা, আমাকে তো শুনতে পাচ্ছেন আশা করি সবাই। এবার আমরা একটু আঁকাআঁকি করি, আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা এখন কি করতে চাচ্ছি। আচ্ছা, আমার হোয়াইট বোর্ডটা তো সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমার কি বোর্ডটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা যেটা হচ্ছে আমরা যেটা করতে যাচ্ছি দেখেন এখানে লক্ষ্য করেন, আমাদের এখানে একটা অ্যারে আছে 2 3 4, ঠিক আছে, ইনডেক্স 0 1 2 3 4, এখানে ভ্যালু আছে সাপোজ 10 20 30 40 এই 50। আর এখানে কিন্তু আমার আরো ইনডেক্স আছে, ঠিক আছে, 100 পর্যন্ত আছে যেগুলো আমরা ইউজ করতেছি না। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু আরো অনেক আইটেম আছে, এখানে হচ্ছে এটা 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এরকম করতে করতে এটা 99 পর্যন্ত আছে বা হচ্ছে 49 পর্যন্ত আছে। এবার কথা হচ্ছে আমার এই সর্টেড অ্যারেটার মধ্যে আমাদেরকে বলছে কোন একটা আইটেম ইনসার্ট করতে। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, আমাদের প্রথম স্টেপটা হচ্ছে সাপোজ আইটেমটা হচ্ছে আমাদের 35। ওকে, এই 35 কে যদি আমরা ইনসার্ট করতে চাই, আমাদের
প্রথম স্টেপটা হচ্ছে যে আসলে আমার কোন ইন্ডেক্সে আইটেমটা বসবে সেটাকে খুঁজে বের করতে হবে। আবার বলছি, আমাদের স্টেপ 1টা হচ্ছে কোন ইন্ডেক্সে আইটেমটা বসবে সেটাকে খুঁজে বের করতে হবে। সেটা কি ফার্স্টে বসবে নাকি সেকেন্ডে বসবে নাকি থার্ডে নাকি লাস্ট ইন্ডেক্সে নাকি একদম এখানে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাই সেটা আমরা কিভাবে খুঁজে বের করতে পারি? সার্চ করে সার্চ করে কি সার্চ করব? এলিমেন্ট প্রত্যেকটা আইটেম সার্চ করে দেখবো যে কোনটা এক্স্যাক্টলি তাই। অর্থাৎ আমার এই যে দেখেন এখানে 35 এর চেয়ে এটা ছোট, এই 35 এর চেয়ে এটা ছোট, 35 এর চেয়ে এটা ছোট, 35 এর চেয়ে এটা বড়, অর্থাৎ এখানেই বসবে, ঠিক না? অর্থাৎ আমরা যদি এখানে কন্ডিশনটা লিখি যে 10 লেস দেন 35, এটা ট্রু। অর্থাৎ যখন i এর মান 0 তখন আমরা কন্ডিশন চেক করলাম 10 লেস দেন 35, এটা হচ্ছে ট্রু, রাইট? আচ্ছা, আমরা এখানে উল্টা লজিকটা দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। উল্টা লজিক মানে হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে তাহলে আমরা এখানে দেই হচ্ছে আইটেমটা হচ্ছে কত 35 লেস দেন 10, এটা হচ্ছে ফলস, ঠিক আছে? আবার আমরা হচ্ছে নেক্সট ইন্ডেক্সে চাই i এর মান 1, এখানে লিখি 20 লেস দেন 10, এটাও কিন্তু ফলস। i এর মান 2 দেই, এখানে দেই 30 লেস দেন 10, আমাদের কি ঠিক আছে? এখানে তো এটা হবে না, এখানে তো দেখেন আমরা এখানে চেক করতেছি যে আইটেম, অর্থাৎ আইটেম হচ্ছে 35 লেস দেন আর 1 এর ভ্যালু হচ্ছে 20, এটা ফলস। আবার যখন i এর মান 2 তখন হচ্ছে 30, আচ্ছা 35 লেস দেন 30, এটাও ফলস। যখন i এর মান 3 তখন আমরা চেক করতেছি 35 লেস দেন 40, এটা কিন্তু ট্রু হয়ে গেল, ঠিক না? এই ভ্যালুটা তো ট্রু হয়ে গেল। অর্থাৎ যেখানে এসে ট্রু হবে সেইখানেই আমি বুঝতে পারবো যে এই ইন্ডেক্সের মধ্যেই তাহলে আমাদের আইটেমটা বসবে। তাহলে আমাদের স্টেপ 1টা তো ক্লিয়ার। স্টেপ 1টা হচ্ছে যে কোন ইন্ডেক্সের মধ্যে ভ্যালুটা বসবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাইলে আমরা এখানে আমরা কি চেক করতেছি? এখানে চেক করতেছি যে আইটেম, আমরা চেক করতেছি যে আইটেম লেস দেন ai, এই কন্ডিশনটা ট্রু কিনা। এটা যখনই ট্রু হবে তখনই আমরা আমাদের পজিশনটা আমরা হচ্ছে পেয়ে যাব। তাইলে আমরা যদি এখন হচ্ছে ইয়ার মধ্যে যাই, আমরা যদি কোডের মধ্যে যাই, তাহলে আমরা স্টেপ 1টা করে ফেলি। স্টেপ 1 হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলটার নাম দেই হচ্ছে পজিশন, ঠিক আছে? তাহলে আমরা একটা লুপ লিখি, যেটা i এর মান 0 থেকে আরম্ভ হবে, i এর মান লেস দেন n পর্যন্ত যাবে, i প্লাস প্লাস, এবং আমরা হচ্ছে কন্ডিশন চেক করব। এই যে একটু আগে যেটা লিখছি আমরা, সেটা হচ্ছে আইটেম লেস দেন ai কিনা। অর্থাৎ আইটেম লেস দেন যদি ai, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাইলে আমরা যে i এর ভ্যালুটা আমরা হচ্ছে পেয়েছি, সেই i এর ভ্যালুটাকে আমরা হচ্ছে পজিশনের মধ্যে রেখে দিই। আচ্ছা, তাহলে আমরা যদি পজিশনটা পেয়ে যাই, এই যে এখানে একটু লক্ষ্য করেন, এই যে আমরা এখানে হচ্ছে পজিশনটা পেয়ে গেছি, তাহলে এরপরে আর কি আছে সেগুলো কি দেখার দরকার আছে? আর আমার এখানে যেহেতু বসবে, তার মানে এটার পরে যেগুলো আছে সেগুলো তো সবগুলোই 35 এর চেয়ে বড় হবে, যেহেতু সর্টেড অবস্থায় আছে, ঠিক না? সো আমাদের তো আর চেক করার আমাদের দরকার নাই। সো আমরা এখানে সিম্পলি একটা ব্রেক দিয়ে দিতে পারি, তার মানে সে লুপ থেকে বের হয়ে যাবে, ঠিক না? অর্থাৎ এই কন্ডিশনটা যখনই সত্য হবে তখনই i এর ভ্যালুটা আমরা হচ্ছে পজিশনের মধ্যে রেখে দিলাম। অর্থাৎ আমরা যদি এখানে দেখি আমাদের আইটেম যদি 35 হয় এবং আমরা যদি ওই লুপটা লিখি, তাহলে i এর মান 0, এটা ফলস হবে, i এর মান 1 ফলস হবে, i এর মান 2 ফলস হবে। যখনই i এর মান 3 হবে তখনই সে ওই i এর মানটা পজিশনের মধ্যে রাখবে এবং লুপ থেকে বের হয়ে যাবে। অর্থাৎ লুপ থেকে বের হয়ে গেলে আমাদের কিন্তু আমরা যদি পজিশনটা এখানে প্রিন্ট করে দেই, তাহলে কিন্তু এখানে হচ্ছে 3 দেখাবে। আসেন তো দেখি মানে পজিশনটা কি দেখায়।
আমরা দেখি তাহলে এখানে এখানে হচ্ছে পজিশনটা কি দেখায়। আমরা ভ্যালু হচ্ছে 10 থেকে 50, আইটেম নিবে 35। আসলে দেখি রান করে। এর সাইজ হচ্ছে 5, ভ্যালু দিলাম 10, 20, 30, 40, 50। বিফোর ইনসারশন এটা আছে ফাইন। এন্টার আইটেম টু ইনসার্ট আমরা দিলাম যে 35 ইনসার্ট করতে চাই। পজিশন এটা দেখাচ্ছে, কেন এটা দেখাচ্ছে? স্যার কমা দিয়ে এটা দিতে হবে না আমরা এটা পজিশনটা দেই দিতে নাই, হবে। হ্যাঁ আমরা এইটা দেই নাই, যার কারণে এটা দেখাচ্ছে। আমরা এখানে কিন্তু পজিশনটা দেই নাই, তার কারণে কিন্তু আমাদেরকে টার্গেট ভ্যালু দেখাচ্ছে। আবার রান করি, দেখেন 10, 20, 30, 40, 50। আমরা 35 ইনসার্ট করতে চাই, দেখেন পজিশন 3। তার মানে আমাদের স্টেপ 1 শেষ। স্টেপ 1 এ আমরা কোন পজিশনে বসবে সেটাকে কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, এইবার দেখেন আমাদের 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 চ্যালেঞ্জটা হচ্ছে এই যে আমরা এখানে আমরা বুঝতেছি 35 কে বসাবো। এখানে যদি 35 কে আমরা আমরা বসাই, অ্যাসাইন করে দেই, তাহলে এই ভ্যালুটা নষ্ট হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। তাইলে আমরা কি করতে পারি? শিফট করব। রাইট শিফট রাইট শিফট করতে হবে। এখানে যদি আমরা 35টাকে বসাই তাহলে কিন্তু আমাদের 40 কিন্তু আমাদের এখান থেকে নষ্ট হয়ে যাবে। তাইলে আমরা কি করতে পারি? আমরা 40 কে অন্য কোনো এক জায়গায় রাখতে পারি, রেখে এখানে 35 বসাতে পারি। তাইলে এখানে 35 বসালাম, তাহলে এই 40 কে কি করব? এই 40 কে আবার এখানে বসালে তো 50 নষ্ট হয়ে যাবে। রাইট শিফটের দিকে এক ঘর করে বাড়াই দিব। হ্যাঁ, এটা আমরা আসলে অনেকভাবে সলভ করতে পারি। তো আমরা একটা সলিউশন দেখতে পারি যে আমরা যেইখানে আমরা এই যে আমরা তো ভ্যালুটা তো এখানে বসাবো, অথবা এখানে হইতে পারতো, অথবা এখানে হইতে পারতো। আমরা যেটা করব, লাস্ট ভ্যালু যেটা আছে এইটাকে আমরা এখানে বসাই দিব, মানে এক ঘর পরে সরাই আনবো। এই ভ্যালুটাকে আমরা এক ঘর পরে সরাই আনবো এবং এখানে আমরা ভ্যালুটাকে বসাই দিব। এই পাশে কিন্তু হাত দেওয়ার দরকার নাই। অর্থাৎ আমরা কাজ করব হচ্ছে লাস্ট ইনডেক্স থেকে, লাস্ট ইনডেক্সের ভ্যালুটা আমরা এখানে বসাবো, তার আগেরটাকে এখানে বসাবো, যদি আরো থাকতো তাহলে আগেরটাকে এখানে বসাবো। অর্থাৎ এই কাজটা করবো। অর্থাৎ আমাদের স্টেপ 2টা হচ্ছে আমরা রাইট শিফট করে দিব। অর্থাৎ আমাদের অ্যারের সাইজ মনে করেন যত বড়ই হইতো, এইটা মনে করেন আমার এখানে মনে করেন আমার ভ্যালুটা বসতো, এখানে যদি ভ্যালুটা বসে তাইলে আমরা লাস্ট থেকে শুরু করব। এটাকে এখানে বসাবো, এটাকে এখানে, এটাকে এখানে, এটাকে এখানে, এটাকে এখানে, এটাকে এখানে, এটাকে এখানে বসাইলাম, তারপরে এখানে ওই ভ্যালুটাকে বসাই দিই। এই কাজটাই হচ্ছে আমাদের 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 সেকেন্ড স্টেপ। তাহলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এখন একটা লুপ লিখবো স্টেপ 2 তে। সেটা হচ্ছে আমরা একটা অ্যারের লাস্ট ইনডেক্স থেকে ট্রাভার্স শুরু করব। তাহলে বলেন তো এই অ্যারেটার লাস্ট ইনডেক্স কত? n-1। n-1 এক্স্যাক্টলি। অর্থাৎ আমরা i এর মানটা এখন ধরি n-1। তাহলে এখন বলেন তো i এর মানটা কি কমবে নাকি বাড়বে? স্যার কমবে স্যার। কমবে স্যার। কমবে, ঠিক না? কারণ এখানে দেখেন, এখানে i টা তো এখান থেকে শুরু হয়েছিল, i এখানে ছিল, i এখানে আসছে, এভাবে এভাবে কিন্তু পিছে আসতেছে। i এখানে ছিল, i এখানে আসছে, i এখানে আসছে। সো এটা ডিক্রিমেন্ট হবে, যেহেতু ডিক্রিমেন্ট হবে সো i মাইনাস মাইনাস। বলেন তো মাইনাস মাইনাস ডিক্রিমেন্ট হতে হতে মানে মানে কত পর্যন্ত আসবে? পজিশন পর্যন্ত, রাইট। কারণ এইটা ছিল আমার হচ্ছে পজিশন। তার মানে i এর মান কমে এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে এসে আপনার কাজ করছে। তাহলে কি লেস দেন পজিশন নাকি লেস দেন ইকুয়াল টু পজিশন? বলেন তো। ইকুয়াল টু, রাইট। কারণ পজিশন ঘরে যেটা আছে সেটাও কিন্তু শিফট হয়েছে। সো আমরা এখানে কন্ডিশন দিতে পারি যে i গ্রেটার দেন ইকুয়াল টু পজিশন, অর্থাৎ পজিশনের চেয়ে বড় হইতে হবে কিংবা সমান হইলেও হবে। এই কন্ডিশনটা যতক্ষণ সত্য ততক্ষণ আমরা এই লুপটা আমাদের চলতে থাকবে। ঠিক আছে, ফাইন। তাহলে আমরা লুপের মধ্যে আসলাম। এখন দেখেন লুপের ভিতরে আসার পরে এই যে মনে করেন এখানে এটা হচ্ছে 4, অর্থাৎ i এর মান যখন 4 তখন কি করব? আমরা লুপের মধ্যে এসে কি করব? বাড়াবো, মানে ইনডেক্সটা বাড়ানোর দরকার নাই। অর্থাৎ a4 এর ভ্যালু যেটা আছে সেটা আমরা a4 এর ভ্যালু যেটা আছে সেটাকে আমরা a5 এ অ্যাসাইন করে দিব, ঠিক না? জি স্যার। a4 এর ভ্যালুটা a5 এ অ্যাসাইন করব। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি i, এটা হচ্ছে কি i+1। জাস্ট এই জিনিসটাই হচ্ছে এখানে লিখব। অর্থাৎ আমরা ai+1 ইকুয়াল টু হচ্ছে ai। অর্থাৎ
আমার লাস্ট থেকে পজিশনের আগ পর্যন্ত এক এক করে কমতে কমতে এ আই এর ভ্যালুটা এ আই প্লাস ওয়ানে নিয়ে যাব। আবার যখন আই এর মান কমবে তখন এ আই এর ভ্যালুটা এ আই প্লাস ওয়ানে নিয়ে যাবে। যেখান থেকে দেখেন যখন আই এখানে ছিল আই এর ভ্যালুটা আই প্লাস ওয়ানে নিয়ে গেলাম, আবার আই এখানে আসবে আই এর ভ্যালুটা আই প্লাস ওয়ানে নিয়ে আসবে। এই তার মানে আমার সেকেন্ড স্টেপও কিন্তু শেষ। এখন বলেন তো থার্ড স্টেপটা কি? স্যার ওই আমরা যে এলিমেন্টটা করতেছি এটা স্যার পজিশনে রাখবো। রাইট। এখন আমার এই ঘরটাতে যদি আমি আর 35টাকে মানে আইটেমটাকে রাখি কোনো সমস্যা নাই, কারণ আমার এই ভ্যালুগুলো কিন্তু আমি কিন্তু চাপাই দিছি। অর্থাৎ থার্ড স্টেপ হচ্ছে এই ঘরে আমরা এই আইটেমটাকে জাস্ট ইনসার্ট করে দিই। অর্থাৎ এখন হচ্ছে খুব সিম্পল, এটা হচ্ছে আমার এ এর পজিশনতম ইনডেক্সের মধ্যে আমরা আইটেম আইটেমটাকে রাখবো। অ্যাসাইন করে দিলাম, বাস আমাদের কাজ শেষ। এখন যদি আমরা এটাকে রান করি আবার, তাহলে কিন্তু এই যে আমাদের এন পর্যন্ত ডাটা ছিল এন পর্যন্তই কিন্তু দেখাবে, মানে পাঁচটাই দেখাবে। আমার যেহেতু একটা নতুন ইনসার্ট করছি তাহলে আমার আমার এর নাম্বার অফ আইটেম বেড়ে গেল না? জি স্যার। তাহলে আমরা এখানে একটা এন প্লাস দিয়ে দিই, তার মানে এন প্লাস প্লাস একটা সাইজ বেড়ে গেল। ঠিক আছে, আচ্ছা এইবার আসেন তো আমরা আমরা রান করে দেখি যে ফার্স্টে ইনসার্ট হচ্ছে কিনা, মাঝখানে হচ্ছে কিনা, লাস্টে হচ্ছে কিনা। আসেন তো দেখি। এর সাইজ আমরা দিলাম 5, দিলাম 10, 20, 30, 40, 50। বিফোর ইনসার্শন 10 থেকে 50 আছে, ফাইন। এবার ইনসার্ট দিয়ে আমরা সাপোজ আমরা হচ্ছে 15 ইনসার্ট করতে চাই, 10 আর 20 এর মাঝখানে 15, তাই লিখলাম এখানে 15। ইয়েস, আমাদের কিন্তু 10 আর 20 এর মাঝখানে কিন্তু 15 ইনসার্ট হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আশা করি মাঝখানে ইনসার্ট সবগুলোর জন্য কাজ করবে। আবার দেখি এর সাইজ দিলাম 5, 10, 20, 30, 40, 50। এবার আমরা হচ্ছে 45 দেই। দেখেন আমার 40 আর 50 মাঝখানে কিন্তু 45 ইনসার্ট হয়ে গেছে, অর্থাৎ শর্টের অবস্থায় সে ইনসার্ট হয়েছে। ফাইন, এবার দেখি তো ফার্স্ট ইনসার্ট হয় কিনা। 10, 20, 30, 40, 50। এবার ইনসার্ট করতে চাই সাপোজ 5, হ্যাঁ 5 ইনসার্ট করতে চাই, তাহলে দেখেন 5 কিন্তু ফার্স্ট ইনসার্ট আমাদের হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা দেখি লাস্ট ইনসার্ট হয় কিনা, দেখি কি হয়। ইন্টারনেট ইনসার্ট আমরা এখন দিলাম হচ্ছে 60 ইনসার্ট করতে চাই, দেখি আমাদের কাজ করে কিনা। 60 কিন্তু আমাদের ইনসার্ট হয় নাই, অর্থাৎ লাস্ট ইনসার্শনটা আমাদের কিন্তু কাজ করতেছে না। তাইলে একটু এখান থেকে দেখে আপনারা আপনারা বলেন তো যে মানে লাস্ট ইনসার্শনের ক্ষেত্রে কোথায় প্রবলেমটা হচ্ছে? স্যার লেন্থটা আরো আগে বাড়ানো উচিত ছিল। আগে বাড়াইতে হবে। হ্যাঁ স্যার শিফটিং এর প্রবলেম হচ্ছে স্যার। শিফটিং এর প্রবলেম হচ্ছে? কি প্রবলেম হচ্ছে একটু খাতা কলমে দিবা? লেন্থটা আরো আগে বাড়াইতে হবে স্যার। লেন্থটা কেন আগে বাড়াইতে হবে স্যার? যখন আমরা চেক করছি যে ওই নম্বরটা এর মধ্যে কোনো সংখ্যার ছোট কিনা, ওই হ্যাঁ ওইখানে সমস্যাটা হচ্ছে। সমস্যাটা কি হচ্ছে স্পেসিফিক বলতে হবে। আপনারা সবাই সবাই খাতা কলম নেন, খাতা কলম নিয়ে একটা অ্যারে নেন, ওই আপনার 10 থেকে 50, 10, 20, 30, 40, 50 এবং আইটেম আপনি 60 এর জন্য এই অ্যারেটাকে একটু ম্যানুয়াল প্রেসিং করেন তো। ম্যানুয়াল প্রেসিং করলেই বুঝতে পারবেন যে আসলে কি প্রবলেমটা হচ্ছে। সবাই খাতা কলমে করেন এটা। প্রবলেম হচ্ছে ওই যে আই গ্রেটার দ্যান লেস দ্যান খাতা কলমে করেন খাতা কলমে করেন সবাই। একটা অ্যারে ইনপুট নেন, এর মধ্যে ডাটা রাখেন 10, 20, 30, 40, 50, অর্থাৎ এই অ্যারেটা রাখেন এবং আইটেম দেন এখানে হচ্ছে 60, এখানে দেন হচ্ছে আপনারা হচ্ছে 60। ঠিক আছে, 60 দিয়ে এখানে দেখেন যে হচ্ছে 60 এর জন্য আসলে এই লুপটার মধ্যে কোথায় সমস্যাটা হচ্ছে। স্যার এখানে স্যার আপনি প্রথম ইফ এর ভিতরে আইটেম ইজ লেস দেন অ্যারের আইটেমের পর দিয়েছেন স্যার, এই ইফে কখনো ঢুকবেই না স্যার, যার কারণে স্যার পজিশন আইডেন্টিফাই হবে না স্যার, আর পজিশনটা আইডেন্টিফাই না হলে স্যার রিটার্ন জিরোর জন্য জিরো দেখাবে। এক্স্যাক্টলি দেখেন এখানে দেখেন আমার আইটেম যদি 60 হয়, অর্থাৎ দেখেন এখানে যদি দাঁড়ান এটাকে একটু আমি খালি করি ব্যাপার। আরে বিপদ,
বোঝা যাচ্ছে না কেন এটা? সব মুছে গেছে। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা যেটা বলতে যাচ্ছিলাম, যারা বুঝতে পারছেন ফাইন, যারা বুঝতে পারেন না তাদের উদ্দেশ্যে বলি। যেমন মনে করেন আমার এখানে অ্যারে ছিল হচ্ছে 1 2 3 4 5, এখানে ছিল 10, এখানে ছিল 20, এখানে 30, এখানে 40, এখানে হচ্ছে 50, 0 1 2 3 4। ওকে, তাহলে আমার অ্যারেটা ওই ওই যে আমরা লুপটা লিখছি, দেখেন লুপটা হচ্ছে i এর মান 0 থেকে i লেস দেন n পর্যন্ত ঘুরবে, অর্থাৎ i এর মান 0, i এর মান 1, i এর মান 2, i এর মান 3, i এর মান 4। আচ্ছা, আমি আইটেম বসাতে যাচ্ছি এখানে 60। 60 যদি হয় তাহলে দেখেন আমরা হচ্ছে কন্ডিশন দিয়েছিলাম i10 লেস দেন ai, অর্থাৎ 60 লেস দেন 10 ফলস। তারপরে হচ্ছে 60 লেস দেন 20 ফলস। তারপরে হচ্ছে আমার 60 লেস দেন 30, এটাও ফলস। তারপর হচ্ছে 60 লেস দেন 40, এটাও ফলস। তারপর 60 লেস দেন হচ্ছে 50 ফলস। তার মানে কোনো কন্ডিশনের জন্য কিন্তু এই ইফটা সত্য হচ্ছে না। তো আলটিমেটলি i এর মান হয়ে যাবে 5 এবং লুপ থেকে বের হয়ে যাবে। তো এই যে লুপ থেকে বের হয়ে গেল, তাহলে এখানে কি তাহলে হচ্ছে, তাহলে এই ইফ কন্ডিশন যেটা আসেই নাই, তো হচ্ছে পজিশনের মধ্যে তো কোনো ভ্যালুই নেই। পজিশনের মধ্যে যেহেতু কোনো ভ্যালু নাই, তাইলে হ্যাঁ পজিশনের মধ্যে যেহেতু কোনো ভ্যালু নাই, সো আমাদের তো জিনিসটা তো আমাদের তো সুন্দর হয়ে যাবে না, ঠিক না? অর্থাৎ আমরা এখানে একটা ছোট্ট কন্ডিশন দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে দেখেন যদি এরকম কেস হয়, যদি ইফ এর মধ্যে কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে তো পজিশনের ভ্যালু থাকবেই। তাইলে আমার হচ্ছে i এর মানটা কি, যদি সত্য হয় তো এখানে এসে সত্য হয়, তাহলে i এর মানটা হচ্ছে 0 নিয়ে লুপ থেকে বের হবে। যদি i এর মানটা এখানে সত্য হয় তাহলে 1 নিয়ে বের হবে, এখানে এলে 2, এখানে এলে 3, এখানে এলে 4। আর i এর মান যদি 5 হয়ে যায়, i এর মান 5 হয়ে গেছে মানে সে এইখান থেকে কন্ডিশনটা ফলসে লুপ থেকে বের হয়ে গেছে। লেস দেন আর সমান দিতে হবে না স্যার? হ্যাঁ, এখানে সমান না, i লেস দেন এন্ড সমান দুইটা হবে, সমান হইলে স্যার। কোথায় সমান দিবেন স্যার? এই যে n এর আগে স্যার। এখানে সমান দিবেন না, লেস দেন সমান স্যার। এখানে না স্যার, এটা পরে হবে, লেস দেন সমান। আমারটা তো হইছে, আমি করছি। লেস অর ইকুয়াল ওইটা বলছি। জি স্যার, লেস দেন ইকুয়াল। এটা জি স্যার। এখানে যে আপনি ডাটা দিবেন, এখানে ডাটা দিলে তো আপনার n তম ঘরে তো আপনার কোনো ডাটাই নাই, সে তো গার্বেজ ভ্যালু চেক করবে। আপনারটা হইছে মানে যে এটা আপনার যে লজিক ঠিক আছে সেটা তো না। আপনি এখানে লেস দেন দিলেন, তাইলে এখানে তো সে এই যে i5, এই যে i এর মান হচ্ছে 5 এর জন্য তাহলে সত্য হবে, তাহলে সে কন্ডিশন চেক করবে 60 লেস দেন, এখানে একটা গার্বেজ ভ্যালু। আপনি গার্বেজ ভ্যালুর সাথে কেন কন্ডিশন চেক করবেন? হ্যাঁ ঠিক আছে, এটা আপনার শূন্য হইতে পারে বা বড় কোনো সংখ্যা হইতে পারে, বাট জিনিসটা তো লজিক্যালি ভুল। আপনার n এর মান তো 5 তখন, আর এখানে তো কোনো ভ্যালুই নাই। ভ্যালু না থাকলে এখানে আপনি কার সাথে চেক করাবেন? এগুলো হলো আন্তাজে কোড করা। কোড আন্তাজে করা যাবে না, কোড যা করবেন বুঝে বুঝে করবেন। আপনার ডাটা আছে এই n-1 তম ঘর পর্যন্ত, আপনি এটার সাথে আপনি হচ্ছে গার্বেজ ভ্যালুর সাথে আপনি হচ্ছে কেন চেক করাবেন? ঠিক না? তো আপনি হচ্ছে সেটা হচ্ছে কন্ডিশন দিয়ে চেক করতে পারেন। আপনি এখানে বলতে পারেন যে i এর মানটা যদি n এর সমান হয়ে যায়, অর্থাৎ যদি ওইটা যদি কোনোটাই সত্য না হয়, তাহলে আপনি পজিশনের মধ্যে n বসায় দিতে পারেন। এটা হচ্ছে স্যার। কি স্যার আপনি তো স্যার আইটেমটাকে শুধু লেস দেন এর জন্য একটা কন্ডিশন দিয়েছেন স্যার। এখানে এটা যদি আপনার স্যার গ্রেটার দেন হয়, এটার জন্য যদি আমরা অর দিয়ে আরেকটা কন্ডিশন ইউজ করি স্যার, তাহলে হয় না স্যার? হ্যাঁ অবশ্যই হয়, হ্যাঁ সেই ক্ষেত্রে হয়। এত ঝামেলার দরকার নাই স্যার। হ্যাঁ হইতে পারে, হ্যাঁ ওইটা হইতে পারে, ওইটা ঠিক আছে। আপনি লজিক যেটা দিবেন, হ্যাঁ ঠিক আছে। জি আপনারটা ঠিক আছে, আপনি ওইটা করতে পারেন। এবং শুধু তাই না, আপনি আরো ভালো হয়, আপনি আরো সহজ হয়, কোনো কন্ডিশন দেওয়ার দরকার নাই। এখানে আপনি পজিশনটাকে পজিশন ইকুয়াল টু n দিয়ে দেন, আরো ঝামেলা শেষ। তাইলে যদি এখানে তো n থাকলো, যদি চেঞ্জ হয় এখানে তো চেঞ্জ হবেই, আর চেঞ্জ না হলে তো যা ছিল তাই আছে। জি স্যার, এটা দিলেও হবে স্যার। একটা প্রবলেম অনেক ভাবে সলভ করা যায়, বাট যেটা সলভ করবেন সেটা হচ্ছে লজিক্যাল হইতে হবে। এখানে লেস দেন ইকুয়াল টু কিন্তু লজিক্যাল না। আপনার প্রোগ্রাম কাজ করতে পারে, বাট এটা কিন্তু লজিক্যাল না। কাজই নাই স্যার, আমার মেইন কাজটা তো স্যার ইফে। হ্যাঁ সেটাই। সো আপনি এটা অনেকভাবে করতে পারেন। সো আমরা যদি এখানে পজিশন কিন্তু n দিয়ে দিই তাহলে কিন্তু কাজ করবে। অর্থাৎ ফার্স্টেই আমরা ধরে নিয়েছি
যে পজিশনটা লাস্টে বসবে। যদি এই কন্ডিশনটা কখনো সত্য হয়ে যায় তাহলে তো এই ভ্যালুটা তো আপডেট হয়েই যাবে, তার মানে n থাকবে না, ভ্যালুটা আপডেট হয়ে যাবে। তো এটা হইতে পারে। তো এটা আসেন অটো দেখি। আপডেট হবে স্যার। জি স্যার, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তো আসেন দেখি আমরা এটা এখন হচ্ছে কাজ করে কিনা। এদের সাইজ দিই 5, 10, 20, 30, 40, 50 দিলাম। আইটেম ইনসার্ট আমরা সাপোজ হচ্ছে সাইজ 60 ইনসার্ট করতে চাই। দেখেন আমাদের কিন্তু লাস্টের ঘরে যে 60 ছিল সেটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। আর এই যে একজন যে বললেন এখানে যে এন এর মানটা আগে ইনক্রিমেন্ট করতে হবে, এই কথাটা কেন বলছেন? এন এর মান আপনি আগে ইনক্রিমেন্ট করবেন, আপনি কেন? এন এর মান তো আমার আগে বলতে আমার এতটুকু, যখন ইনসার্ট করব, ইনসার্ট করার পরে এন এর মান বাড়ছে, আগের অবস্থায় তো এন যা ছিল তাই আছে, ঠিক না? যেটা বলবেন সেটা হচ্ছে খাতা কলমে ম্যানুয়াল ট্রেসিং করবেন, যে আমি যে বললাম দেখি এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, খাতা কলমে ম্যানুয়াল ট্রেসিং করতে হবে, তাহলে বুঝতে পারবেন জিনিসগুলো কি হচ্ছে। ওকে, তো এটাই ছিল আমাদের মোটামুটি। হ্যাঁ বলেন। সেকেন্ড লুপের কন্ডিশনটা আরেকবার বুঝাইলে ভালো হয়, যে i is less greater than or equal position এটা হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই কেসের ক্ষেত্রে ঠিক আছে, তাহলে এটা দেখেন আমরা আবার দেখাই। এটা হচ্ছে আপনার এই যে আপনার মনে করেন এটা ছিল এই, আচ্ছা দেখেন, আচ্ছা এই ছিল আপনার একটা অ্যারে মনে করেন, এখানে 10 আছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা এখন মনে করেন আপনার যে আইটেমটা আপনি বসাতে চাচ্ছেন, আচ্ছা স্ক্রিন কি ইয়ে করতেছে, ব্লিঙ্ক করতেছে? না স্যার, দেখতে পাচ্ছি। আমার এখান থেকে স্ক্রিনটা ব্লিঙ্ক করতেছে সামহাউ। আচ্ছা আইটেমটা আমরা বসাবো হচ্ছে সাপোজ 25, ঠিক আছে? আচ্ছা 25 কে যদি আমরা বসাই তাহলে আমরা স্টেপ 1 এ তো বের করে ফেলছি যে আইটেমটা হচ্ছে এখানে বসবে, রাইট? স্টেপ 1 এ আমরা বের করে ফেললাম যে আইটেমটা এখানে বসবে, ফাইন। এখন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদেরকে এটাকে হচ্ছে রাইট শিফট করতে হবে। তাহলে আমরা রাইট শিফট করব, এই যে এইটাকে এখানে নিব, এইটাকে এখানে নিব, এটাকে এখানে, এটাকে এখানে। ওকে, তাহলে অর্থাৎ লাস্টে হ্যাঁ? 60 বসানোর ক্ষেত্রে স্যার, যখন 60 বসাবো আমরা 1 থেকে 10 থেকে 50 পর্যন্ত আছে, যখন 60 বসাবো তখন ক্ষেত্রে স্যার কন্ডিশনটা কিভাবে কাজ করবে? তখন তো এই কন্ডিশন এইটার মধ্যে তো যাবেই না, এই লুপের মধ্যে তো আসবেই না। জি স্যার। এই লুপের মধ্যে তো এই লুপের মধ্যে তো আপনার আসবেই না তখন। জি স্যার, এটাই আপনি যেটা বলতে চাচ্ছেন, অর্থাৎ সাপোজ আমরা এখানে আইটেমটাকে 70 বসাবো, আইটেমটাকে যদি আমরা 70 বসাই তাহলে তো আমরা পজিশন পেয়ে যাবো এখানে হচ্ছে এইটা, ঠিক না? আমরা পজিশন পাবো কত? 6, জি স্যার। ঠিক না? আমাদের পজিশন হবে 6। পজিশন যদি 6 হয় তো দেখেন এখানে আমরা এখানে ফর লুপ লিখছে i এর মান n-1, অর্থাৎ i এর মানটা হচ্ছে আমরা বলতেছি n-1, n কত ছিল আমাদের? 5, অর্থাৎ n-1 মানে কত? আমাদের 4। না সরি 5 5 দিচ্ছি, n এর মান তো এখানে 6। জি স্যার, তখন কন্ডিশনে স্যাটিসফাই করে না, তখন i এর মান যদি আমাদের 5 হয় তাহলে এখানে কন্ডিশনটা দিলাম i greater than equal to position, অর্থাৎ 5 greater than equal to 6। এই ফার্স্টের কন্ডিশনটা এটা ফলস, এটা ফলস হয়ে গেলে তো সে এই লুপের মধ্যে যাবেই না, তখন রাইট শিফট করতে দরকারই নাই কোনো। জি স্যার। না, এটাই আপনার কোশ্চেন ছিল? জি স্যার, তখন স্যার লুপ। ওকে, তো আশা করি বুঝতে পারছেন সবাই। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের যে আমরা যদি আমাদের কাছে একটা সর্টের অ্যারে থাকে, এটা আসলে বুঝাইলাম এই কারণে। দেখেন আপনার কাছে এরকম একটা র্যান্ডম ভ্যালু ছিল সাপোজ, হ্যাঁ আপনার কাছে এরকম একটা র্যান্ডম ভ্যালু ছিল সাপোজ 2, 5, 3, 6, তারপরে হচ্ছে আপনার 4।
তো আপনি এই অ্যারেটাকে কোনো না কোনো অ্যালগরিদম দিয়ে আপনি সর্ট করছেন। তো এই যে কোনো একটা অ্যালগরিদম অ্যাপ্লাই করে আপনি সর্ট করছেন, এখানে তো আপনার সময় লাগছে, ঠিক না? মানে মানে কোন একটা টাইম আপনার তো অবশ্যই লাগছে। তাহলে এটাকে সর্ট করার পরে আপনার এরর অবস্থাটা আপনার হচ্ছে এরকম দাঁড়াইছে 2 3 4 5 6। এখন এই যে এখান থেকে যে আপনি এই স্টেপে আসছেন, কোন একটা সময় তো অবশ্যই লাগছে। এখন আপনি এই এরর মধ্যে আপনাকে বললো একটা আইটেম বসাইতে, আইটেমটা হচ্ছে সাপোজ 1 বা আপনাকে হচ্ছে 4 বসাইতে বললো। তাই যদি 4 বসাইতে বলে, তাহলে আপনি এখন যদি একটা কাজ করতে পারেন, এইখানে আপনি 4টাকে বসাই দিয়ে এই পুরো অ্যারেটাকে আপনি আবার সর্ট করতে পারেন। তাহলে এই যে আপনি 4 বসায় অ্যারের সাইজ বেড়ে গেল, আপনি অ্যারেটাকে আবার আপনি ওই আপনি সর্ট করতেছেন, আপনার সময়টা আরো বেশি লেগে যাচ্ছে না? এই জন্য আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে চেক করতে পারেন যদি সর্টেড থাকে, তাহলে এই 4টা আসলে কোথায় বসবে, যেখানে বসবে আপনি সেখানে বসাই দিতে পারেন। এটা একটা সলিউশন হয়ে যেতে পারে। তো আজকে আমরা এই জিনিসটাই দেখলাম যে একটা সর্টেড অ্যারের মধ্যে কিভাবে একটা অ্যারেকে কিভাবে একটা আইটেমকে ইনসার্ট করা যায়। আচ্ছা, তো আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আজকে আমরা আর খুব বেশি পড়াবো না, আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আজকে আমরা যে কাজটা করলাম, এটা ছিল একটা সর্টেড অ্যারের মধ্যে আপনি কিভাবে একটা আইটেমকে ইনসার্ট করতে পারেন। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা হচ্ছে হোমওয়ার্ক, কোনো অ্যাসাইনমেন্ট না। সেটা হচ্ছে সাপোজ আপনার কাছে একটা সর্টেড অ্যারে আছে, এর মধ্যে সাপোজ এইভাবে ভ্যালুগুলো আছে, এটা ইনডেক্স হচ্ছে 0 1 2 3 4, এটা n এর মানটা হচ্ছে সাপোজ 5, ঠিক আছে? আপনার কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে একটা আইটেম ইনপুট নেবেন, ওই আইটেমটাকে আপনি অ্যারে থেকে ডিলিট করে দিবেন। আমাকে শোনা যাচ্ছে? স্যার ডিলিগেশন তাই তো? জি স্যার। জি জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখন এখানে আপনার ডিলিশনের চ্যালেঞ্জটা হচ্ছে সাপোজ এরকম, আপনার অ্যারের সাইজ তো মনে করেন এখন ছিল আপনার হচ্ছে আপনি হচ্ছে 5টা নিয়ে কাজ করতেছেন। এখন সাপোজ আপনাকে আইটেম ডিলিট করতে বললো হচ্ছে 30। এখন এরের যে লিমিটেশন, এই এরের মাঝখান থেকে আপনি ইনডেক্সটাকে ডেস্ট্রয় করতে পারবেন না কোনোভাবেই, ঠিক না? কারণ এরের সাইজটা কিন্তু আপনার হচ্ছে স্ট্যাটিক, এই ইনডেক্সটাকে আপনি ডিস্ট্রয় করতে পারবেন না। আপনি এখানে হচ্ছে মানে হচ্ছে কোন একটা এই ভ্যালুটাকে যদি নষ্ট করে দেন, সাপোজ আপনি শূন্য দিয়ে দিলেন এখানে, তাইলে কিন্তু ভ্যালুগুলো দেখাবে 10 20 0 40 50, ওইটা কিন্তু হইতে পারবে না। হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে, ওই যে ফার্স্টে আপনার স্টেপ 1 বের করতে হবে। আপনার স্টেপ 1 এ কি হবে, যে ওই 30টা কোন ইনডেক্সের মধ্যে আছে সেটাকে বের করতে হবে। সেইটাকে বের করে আপনি যেটা করবেন, এখানে এই আইটেমটা ডিলিট করতে হবে। তো আপনি ডিলিট বলতে আসলে ইউজার তো ভাবে ডিলিট হয়ে গেছে, বাট আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে এই 40টাকে এখানে নিয়ে আসবেন, এই 50টাকে এখানে নিয়ে আসবেন, আর n এর মানটা 1 কমাই দিবেন, বাস শেষ। তাইলে আপনার এই এতটুকু পর্যন্ত দেখাবে। স্যার আমি যদি আরেকটা অ্যারে ক্রিয়েট করি, সেই অ্যারেটার মধ্যে যদি 30টা না রাখি, তাহলে স্যার ওই অ্যারেটা শো করলে হবে না? এটা কেন ক্রিয়েট করবেন আবার? আপনাকে অ্যারে ক্রিয়েট করার পারমিশন দিবে কে? আপনার যা করার তো ওই অ্যারের মধ্যে করতে হবে। ওই অ্যারের মধ্যে করবো স্যার। মানে মানে আপনাদেরকে করতে বললাম এইভাবে। এখন আপনাদেরকে যদি আমি বলতাম যে এই প্রবলেমটা সলভ করেন যেভাবে ইচ্ছা, তাইলে আপনি আরেকটা অ্যারে নিয়ে পারেন বা যেভাবে পারেন করতে পারেন। বাট আমরা এখন অ্যারের মধ্যে লজিকগুলো শিখতেছি, এই জন্য আমরা এই কাজটা একটা অ্যারের মধ্যে করব। আমরা এখন কি করব, সেটা হচ্ছে এখান থেকে এগুলাকে লেফট শিফট করে দিব। অর্থাৎ আমাদের যদি এই ইনডেক্সের যদি আইটেমটা যদি আমাদের 10 হয়, 10 ক্রিয়েট করতে চাই, তাহলে এটাকে এখানে চাপাবো, এটাকে এখানে চাপাবো, এটাকে এখানে চাপাবো, এটাকে এখানে চাপাবো। আর যদি আইটেমটা আপনার হচ্ছে 50 হয়, তাহলে কোনো কিছু করতে হবে না, আমরা জাস্ট এতটুকু পর্যন্ত প্রিন্ট করে দিব। এটা আছে থাকুক, এরকম তো আরো তো 100টা পর্যন্ত আরো অনেক ইনডেক্স আছে, এগুলোতে আমরা হাত দিচ্ছি না, আমরা শুধুমাত্র এতটুকু পর্যন্ত ইউজারকে দেখাবো। তো এটা আপনাদের বাসায় হোমওয়ার্ক থাকবে, এটা হচ্ছে একটা সর্টেড অ্যারে থেকে একটা আইটেমকে কিভাবে ডিলিট করা যায়। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সর্টিং শুরু করব। আমাদের কিছু সর্টিং অ্যালগরিদম আছে, ওই সর্টিং অ্যালগরিদম গুলা টাইম কমপ্লেক্সিটি কত আসতেছে না আসতেছে এগুলো আমরা হচ্ছে দেখবো। আমরা আজকে জাস্ট এমনি অ্যারেটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। আজকে যে ক্লাসের উদ্দেশ্য হচ্ছে অ্যারের যে কাজগুলো করছিলাম, অ্যারে কিভাবে ইনপুট নিতে হয়, অ্যারের মধ্যে কিভাবে কোনো কিছু ইনসার্ট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখলাম। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা সর্টিং শুরু করব এবং সর্টিং এর কিভাবে কোন সর্টিং এ কত সময় লাগতেছে এগুলো হচ্ছে দেখে নিব। তো আপনাদেরকে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছি এগুলা একটু সবাই ফলো করবেন। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে,
ক্লাস টাইম 2:30-এ শুরু হচ্ছে, 2:35-এ কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। এরপরে কিন্তু কেউ কোনো লেট করবেন না, 2:35-এর মধ্যে সবাই চলে আসবে। কারণ ক্লাসটা শুরু হয়ে গেলে 5-10 মিনিট পরে আসলে ফার্স্টে থেকে ধরতে না পারলে আপনি আসলে আপনি হারায় যাবেন। সো আমরা তো এখন সবাই সবাই বাসায় থাকি ম্যাক্সিমাম টাইম। এখন তো আর আমাদের রাস্তায় ট্রাফিক জ্যাম নেই বা নেই যে আমাদের দেরি হচ্ছে। সো টাইমলি ক্লাসে আসার চেষ্টা করবেন অবশ্যই। আমরা ঠিক 2:35-এর মধ্যে শুরু করে দিব। সো সবাই আড়াইটার মধ্যে ক্লাসে থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই ক্লাসে আপনাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস যেটা, ইউনিভার্সিটি ইমেল অ্যাড্রেস যেটা, ওই ইমেল অ্যাড্রেস দিয়ে লগইন করবেন, তাইলে হচ্ছে আপনাকে আর হচ্ছে অ্যালাউ করতে হবে না আমার। তো এই হচ্ছে আপনাদের ইনস্ট্রাকশন। স্যার আপনার কোডটা কি একটু পাওয়া যাবে স্যার এলএমএস? কোডটা যদি দেই আপনাদেরকে, ওই কোডটা আপনি বাসায় ভুলেও করবেন না। সো কোডটা নিজে করেন, স্ক্রিন তো শেয়ার করাই ছিল, আপনি ভিডিওটা দেখে দেখে নিজে করার চেষ্টা করেন। কোড না অনেক সময় দেখা যায় একটু জায়গা মনে নেই তো স্যার, আবার ফুল ভিডিও ডাউনলোড করতে হয় স্যার, মানে ডাটা চালাতে মনে না থাকলে আপনি আমাকে ফোন দিয়ে আমি আপনাকে হেল্প করব, ঠিক আছে? কোড দিয়ে দেওয়া ভালো না, কোড আপনি নিজে করেন, নিজে ট্রাই করে করেন। আপনাকে যা বোঝানো বুঝাই দিচ্ছে, এখন কোড দেখার কি দরকার? আপনি নিজে এখন খাতা কলমে ট্রেসিং করে ডিবাগ করে করে আপনি নিজে কোড করবেন। কোড দিয়ে কি করবেন আপনি? কোড দিয়ে দিলে কি ওই কোড কি করা হয় কোনোদিন? কোড তো আসি আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, তো আর কেউ কিছু বলবেন? স্যার অ্যাটেন্ডেন্স? হ্যাঁ অ্যাটেন্ডেন্স নিব, আগে 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 জিজ্ঞেস করি কারো কোনো কিছু বলার আছে কিনা। আর কেউ কিছু বলবেন বা আর কারো কোনো সাজেশন আছে? স্যার এই কোর্সে তাইলে মানে ভালো করার ইয়াই হচ্ছে যে ক্লাস ফলো করে প্র্যাকটিস করা, এটাই? না, এই কোর্সের ভালো করার মানে 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 প্রথম শর্ত হচ্ছে আপনাকে ভালো প্রোগ্রামার হতে হবে। ভালো প্রোগ্রামার হওয়ার জন্য আপনাকে আগের স্কিলটা ভালো থাকতে হবে, এটা হচ্ছে প্রথম প্রি কন্ডিশন। এখন আগের যদি আপনার প্রোগ্রামিং এর স্কিলই খারাপ থাকে, আপনি যদি আপনার যদি ফর লুপের কনসেপ্ট, ইফ এলস এর কনসেপ্ট, স্ট্রাকচারের কনসেপ্ট, পয়েন্টারের কনসেপ্ট, এরর কনসেপ্ট, এগুলো যদি ভালো না থাকে, তাহলে আপনি তো এই কোর্সে ভালো করতে পারবেন না। এখনো সময় আছে আপনাদের, এই যে নেক্সট এক সপ্তাহ তো আপনাদের তো খুব বেশি হয়তো বা নাই। আপনি এসপিএল বা ওপির মধ্যে আপনি যত প্রবলেম, আপনি যত অ্যাসাইনমেন্ট গুলো যে আপনার ছিল, অ্যাসাইনমেন্ট ছিল, তারপর ক্লাসে যেগুলো করাইছে বা কিছু কিছু প্রবলেম সলভ করেন, আপনি কিছু প্রবলেম সলভ করে আপনার প্রোগ্রামিং স্কিলটাকে বাড়ান। প্রোগ্রামিং স্কিলটাকে বাড়ালে, প্রবলেম সলভিং স্কিল বাড়ালে আপনার এই কোর্স আপনি ভালো করতে পারবেন। আর অবশ্যই অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া হবে, ক্লাস টেস্ট বা ক্লাস ওয়ার্ক বা হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট, এগুলো একটু নিজে নিজে করতে হবে, তাইলে এই কোর্সে ভালো করতে পারবে। ওকে স্যার। ঠিক আছে, আর কিছু? আচ্ছা ঠিক আছে, আশা করি আর কেউ কিছু বলতেছেন না। যেহেতু আমরা ক্লাস শেষ করে দিই, তার আগে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যাঁ স্যার বলেন। স্যার আপনি কি অ্যাটেন্ডেন্স নিয়েছেন স্যার? না, এই যে এখন নিচ্ছি। আপনি এতক্ষণ ক্লাসে ছিলেন? আমি ওয়াশরুমে গিয়েছিলাম তো স্যার, এই জন্য আমি শক হয়ে গেছি কি হইলো। না, আপনার শখ হওয়ার মতো কিছু হয়নি। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। অ্যাটেন্ডেন্সের মার্কসের জন্য আপনার হয়তো খুব বেশি দিতে হবে না। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, তাহলে যারা আছেন বলবেন। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিই, তাহলে বুঝতে পারবেন তার নাম বলতেছি। সৈয়দ আহমেদ তাসিন কে আছেন? সৈয়দ আহমেদ তাসিন প্রেজেন্ট স্যার। সাজিদা আফরিন? সাজিদা আফরিন নেই। সিয়াম রহমান? মনিরুল ইসলাম? ইয়েস স্যার। ইসরাত জাহান? প্রেজেন্ট স্যার। হ্যাঁ। তৌহিদ সরোয়ার? ইয়েস স্যার। মুহাইমিনুল ইসলাম? মুহাইমিনুল ইসলাম? আবু ফাত্তাল? মাহমুদ হাসান? মাহমুদ হাসান প্রেজেন্ট। আশিকুল আরিফিন? আশিকুল আরিফিন নেই। অলোক দাস? নেই। ইশতিয়াক? জি স্যার, আছি স্যার, প্রেজেন্ট স্যার। কে ইশতিয়াক? জি স্যার। আচ্ছা। মোহাম্মদ মশিউর রহমান? স্যার চলে যেতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ চলে যান। মশিউর রহমান? আসসালামু আলাইকুম স্যার। মশিউর রহমান? শফিকুল ইসলাম নীরব?
শফিকুল ইসলাম নীরব আছেন? ইয়েস স্যার। আছি স্যার। মাহফুজা হোসেন পিউলি? ইয়েস স্যার। মাহফুজা হোসেন পিউলি অ্যাবসেন্ট। ইমতিয়াজ আহমেদ? ইমতিয়াজ আহমেদ? ইমতিয়াজ ইমতিয়াজ আহমেদ নাই। আশিক মুরাদ? Yes, sir. মেজবাহুল আলম? জিসান Yes, হাসান? sir. Yes, sir. মিনহাজুল ইসলাম? আখলাকুর রহমান আসছেন। ইফতিদা? Yes, sir. শর্মিলা? শর্মিলা তাবাসসুম? অ্যাবসেন্ট। ইকবাল হোসেন? ইকবাল হোসেন অ্যাবসেন্ট। সুমাইয়া সুলতানা? Yes, sir. তারিকুজ্জামান? ফারহান শাহরিয়ার? Yes, sir. মাহমুদুল হাসান? Yes, sir. Hello, sir. মাহমুদুল Yes, হাসান? sir. আফতাব আলী? আফতাব আলী নাই। জুবাইর Yes, রহমান? sir. Yes, sir. স্বপ্নিল বিশ্বাস? জান্নাতুল নাইম? জান্নাতুল নাইম? Yes, sir. শাকিল আহমেদ? Yes, sir. তৌহিদুল ইসলাম? Yes, sir. Present, sir. গোলাম রিজভী? Present, আরিফ sir. কুন্ডু? Present. এনামুল Yes, হাসান? sir. প্রিয়াঙ্কা আক্তার? Yes, আবু sir. সালেহ বনি মুমিন? Present, sir. সাফায়েদ্দিন ইসলাম? Present, sir. তৌফিকুর রহমান? তৌফিক? Sir, তৌফিক? sir, Iqbal Hussain Iman present. আচ্ছা তৌফিক? Sir, all of us present, sir. হ্যাঁ? Sir, all of us present. Sir, Iqbal Hussain Iman present. Yes, sir. দিস ইজ তো ইকবাল হোসেন। আচ্ছা তৌফিক? তৌফিক? তৌফিক নাই। ওকে। স্যার হ্যাঁ বলেন। স্যার আশিকুল হাসান প্রেজেন্ট স্যার। আমি স্যার নেট চলে গেছিল স্যার, আপনার নাম ডাকছিলাম স্যার। আচ্ছা নেক্সট ক্লাসে বললেন। ঠিক আছে ঠিক আছে তাহলে সবাইকে থ্যাংক ইউ। ওকে বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা কোনো এফবি গ্রুপ আছে কি আমাদের? হ্যাঁ আছে। ভাই একটু অ্যাড দিয়ে দিতে পারবেন? আপনার ফেসবুক আইডি? আমি কি চ্যাটে লিখে দিই আলম মেজবা লিখে সার্চ দিলে চলে আসবে? আচ্ছা, আমি এই যে চ্যাটে লিখে দিচ্ছি, এই যে এটা লিখে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা আলম, এই যে এটা লিখে একটু সার্চ দেন, তাহলে হচ্ছে আমার আইডি ডাইরেক্টলি পেয়ে যাবেন। হ্যালো হ্যাঁ ভাই আছি আমি। মেজবাউল আলম? হ্যাঁ মিসবাউল আলম। হ্যাঁ রিকোয়েস্ট দিচ্ছি, দেখো তৌহিদ ইহাদ। ওকে আমি এখনই দেখছি। হ্যাঁ হ্যাঁ আসছে। আচ্ছা ঠিক আছে ভাই আমাকে একটু অ্যাড করে দিন। করে দিচ্ছি। ওকে 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 এখান থেকে তাহলে বের হয়ে যায়।